আসসালামু আলাইকুম। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো ক্লাস শুরু করার আগে সবাই আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর সবাই ক্লাসটা শেয়ার করে দিন। সবাই জয়েন হলে আমরা আজকে ক্লাস শুরু করব। আজকে ক্লাস হবে হলো সাধারণ গণিতের একটা টপিক্সের উপর, এবং খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে একটা নাম্বার কমন সবাই পাবেন। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান, আর একটু শেয়ার করে দিন। আমি নিজেও শেয়ার করে দিই। আমরা একটু সময় নেই সবাই জয়েন হওয়ার আগ পর্যন্ত। ঝটপট সবাই ক্লাসটা শেয়ার করে দিন। ইনশাল্লাহ আজকে আমাদের অনলাইন ক্লাসে যাতে ঝড় ওঠে। দেখি কে কে ঝড় তুলতে পারে। আমরা ঝড়ে সামিল হতে চাই আজকে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বা আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দেব। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিতে পারি। তবে আর 1-2টা মিনিট সময় নেই, আরো সবাই জয়েন হোক। আর কাইন্ডলি সবাই একটু কমেন্ট করবেন। আজকে ক্লাসে সবার অনেক কমেন্ট প্রত্যাশা করতেছি। সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কি অবস্থা। আচ্ছা, ঠিকঠাক শোনা যাচ্ছে। ওকে, অলরেডি সবাই জয়েন হয়ে গেছে। আমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমাদের ক্লাস শুরু করে দেবো। আমার একটু লাগবে সম্পূর্ণটা শেয়ার করতে।
ওকে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, আসেন। আজকে আমাদের ক্লাস হবে হলো আমাদের কোর্স প্ল্যানের লেকচার 2। আমাদের ম্যাথের বা সাধারণ গণিতের লেকচার 2তে হলো আজকে টপিকস আছে হলো, ঠিক আছে, আমাদের টপিকস আছে হলো ভগ্নাংশ, আর একটা টপিকস আছে গড়। তো আমরা দুইটা টপিকস নিয়ে মোটামুটি আলোচনা করব, এবং আমরা আমাদের সব যেগুলো আমি এখানে ক্লাসে প্র্যাকটিস করাবো, সব প্র্যাকটিস করাবো হলো আমাদের এই যে কোয়ান্টাম পাবলিকেশনের বই থেকে। তো যাদের কাছে আমাদের বইটা আছে বা আমাদের যারা স্টুডেন্ট, সবাইকে আমরা বই প্লাস শিট প্রোভাইড করেছি। তারা বই এবং খাতা কলম সব নিয়ে বসেন, ইনশাল্লাহ আপনাদের গড় এবং ভগ্নাংশে আজকের ক্লাসের পর আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। এবং ম্যাথ যে কত সহজ এবং এটা ফিল করা যায় সেটা আমরা আজকের ক্লাসে ফিল করব, যে আসলেই কত সহজ এবং কত অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো শেষ করা যায়। তো দেখা যাবে ম্যাথের বড় বড় ডাক, আমি হয়তো বা মুখে কিছু বলবো, কিছু লিখবো। তো সবাই বই এবং খাতা কলম নিয়ে বসে যান, আমাদের বই থেকে আমি পৃষ্ঠা নাম্বার বলে দেবো, এবং আমাদের অনলাইন পেইড বেসে যারা ভর্তি তাদেরকে আমরা বই প্লাস আমাদের শিটগুলো পাঠিয়ে দিয়েছি। আপনারা ওইগুলো সামনে নিয়ে বসেন। যারা আজকে ফ্রি ক্লাস করতেছেন তারা আমার সাথে একটু তাল মেলানোর চেষ্টা করেন, আশা করি টপিকসে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আসেন আমরা প্রথমে শুরু করব হলো ভগ্নাংশ দিয়ে। তো আমি যদি আপনাকে বলি যে ভাই ভগ্নাংশ কি, ভাই জীবনের কোনোদিন কোনো পরীক্ষায় ভগ্নাংশ কি বা কাকে বলে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, আসবেও না, কিন্তু বিষয়টা আমরা বুঝি, আমরা আমাদের মতো করে আমাদের ভাষায় বুঝি, বইয়ের ভাষায় বুঝতে হবে না। দেখেন ভগ্নাংশ কি, মূলত ধরেন যে উপরে একটা সংখ্যা থাকে, মাঝখানে একটা কি থাকবে, একটা টান থাকবে, নিচে আর একটা ধরেন যে সংখ্যা আছে। তো এই যে এই ধরনের আকৃতিকে বলা হবে হলো ভগ্নাংশ। বুঝতে পারছি? এই যে উপরে একটা সংখ্যা, মাঝখানে একটা টান, আর নিচে আর একটা সংখ্যা, তো এই ধরনের যে একটা আকৃতি হলো, এই আকৃতির নামই হলো আপনাদের ভগ্নাংশ, ইংলিশে বলা হয় ফ্র্যাকশন, ও সরি ফ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, তো এইটা হলো আমাদের ভগ্নাংশ। এখন এই যে ভগ্নাংশ, যে এই ভগ্নাংশের এই যে উপরে যে সংখ্যাটা আছে একে বাংলাতে বলা হয় লব, ইংলিশে বলা হয় নিউমিনেটর। আর এই যে নিচে যে একটা সংখ্যা আছে তাকে বলা হয় আপনাদের হর, যাকে বলা হয় কি আপনাদের ডিনিমিনেটর। ঠিক আছে, তো আমাদের উপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচের সংখ্যাটাকে বলা হয় হর। তো আমরা এটা জানলাম, এখন আসেন আমরা পরবর্তী বিষয়টা জানি। আমাদের ভগ্নাংশ তিন প্রকার, ভগ্নাংশ হলো তিন প্রকার। একটা হলো আমরা বাংলাতে বলি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। তো ইংলিশে আপনাদের প্রকৃত ভগ্নাংশকে মাঝে মাঝে অপশনে দেবে কি প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, আর হলো মিক্সড ফ্র্যাকশন। তো আসেন আমরা হলো এই তিনটা ভগ্নাংশ চিনি। প্রকৃত ভগ্নাংশ ইংলিশে বলা হয় প্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ কোনটা, যেটার আপনার উপরের লবটা ছোট থাকবে, যেমন আমি একটু আগে লিখছিলাম, দেখেন এই যে লব ছিল কত 5, আর নিচে যে সংখ্যাটা আছে হর, হরটা যদি বড় হয়, এই যে এই ধরনের ভগ্নাংশকে আপনাদের বলা হয় হলো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, তারপরে হলো আপনাদের এটাই যদি উল্টে যায়, এই যে উপরের লবটাই বড় নিচের হরটাই ছোট, তখন একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা আমরা ছোটবেলায় শিখছি না, এইটাকে ভাগ দিলে 7-এর মধ্যে 5 কয়বার যায়, একবার। আমাদের ভাগশেষ কত থাকে 2, আর নিচে কি দিয়ে ভাগ দিছিলেন 5 দিয়ে। যদি আমরা এই ধরনের আকৃতি লিখি, যাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ বা ইংলিশে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। ওকে,
আমরা কি এইটা কি বুঝতে পারছি জাস্ট এই জিনিসগুলো? তো পরীক্ষায় আপনাদের কত প্রকার কি কি এই বিষয়গুলো প্রশ্নে আসবে না। তো এখান থেকে মূলত যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে, তো সেই বিষয়টা হলো আমরা পড়ব এবং বাদবাকি সে অঙ্কগুলো করব। মোস্ট অফ অঙ্ক আপনাদের যে প্রশ্নগুলো বেশি আসে সেটা হলো যে নিচের কোন ভগ্নাংশটি বড় বা ছোট। এখানে টোটাল 4টা ভগ্নাংশ দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। এখান থেকে আপনার কাছ থেকে জানতে চাইবে নিচের কোন ভগ্নাংশটি বড় বা নিচের কোন ভগ্নাংশটি ছোট। তো আমরা এই ভগ্নাংশ বড় বা ছোট নির্ণয় করব খুব সহজে, কারণ এত সময় দেখা যাবে যে আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে না যদি আমরা ওই যে আমরা ছোটবেলায় কিভাবে করেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে বা ইত্যাদি ভাবে, তো ওইভাবে করলে আমাদের হাতে এত সময় থাকবে না। আমরা একদম শর্টকাট টেকনিকে ইজিলি করার চেষ্টা করব। তো সেটা কিভাবে করতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে আসেন এখন আমরা সেই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে কিভাবে করব। সাপোজ আপনাকে ধরেন যে অপশনে 4টা অপশন দেওয়া আছে, এরকম ধরেন যে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। 2/5 একটা, একটা লিখলাম আমি 3/7, একটা লিখলাম আপনার 4/9, একটা লিখলাম 1/3। এই ধরেন যে আপনাদের টোটাল 4টা ভগ্নাংশ। এখন আপনার এই 4টা ভগ্নাংশের মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করা হলো যে ভাই নিচের কোন ভগ্নাংশটি ছোট। প্রশ্ন দুই ধরনের করতে পারে, একটা চাইতে পারে ছোট আর একটা চাইতে পারে কি বড়। কোনটা ছোট কোনটা বড়, তো আমার এখন যদি ওই সমহর বিশিষ্ট করে বের করতে হয় অনেক কষ্ট না? তো এটা আমরা কি করব একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এটা খুব ইজিলি করতে পারি। আমরা জাস্ট ওই যে বিভিন্ন খেলাধুলা দেখি না, সেমিফাইনাল ফাইনাল ম্যাচ, তো আমরা ধরেন যে প্রথমে সেমিফাইনাল খেলবো। তো সেমিফাইনাল আমরা কিভাবে খেলবো, সেমিফাইনাল জানি 4টা দল থাকবে, 4টা দল থেকে যে কোনো 2টা দলকে আলাদা করে নিতে হবে। তো আমরা এখানে যে কোনো 2টা ভগ্নাংশকে আলাদা করে নিব, যে কোনো 2টা। আমি এখানে এইটার এইটা নিলাম জন্য আপনার এটাই নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো 2টাকে আলাদা করে নেবেন। দেখেন আমি 2/5কে আলাদা করে নিলাম, তারপর এখান থেকে নিলাম কত 1/3কে, এই 2টাকে আলাদা করলাম, তাহলে অটোমেটিকলি এখানে কে থেকে গেল 3/7, 1/9। এখন এদের মাঝে আমি আড়াআড়ি গুণ করব। দেখেন প্রত্যেকটা স্টেপ আপনি একটু ভালো করে দেখবেন, এটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা দেখেন আড়াআড়ি গুণন করে এই যে এইভাবে আড়াআড়ি যে গুণ করব, কিন্তু গুণ ফলটা সব সময় উপরে লিখবো, উপরে। আচ্ছা দেখেন এটা যদি আমি গুণ করি কত হয়, 3 দুগুণে 6, এটা কত 5 অক্ষে 5, এবং এই যে পাশে গুণ করব সব সময় তার উপর পাশে লিখবো। তো আমার প্রশ্নে যদি এখান থেকে বলতো ছোট, তাহলে এইখানে দেখেন কোন সংখ্যাটা ছোট হয়েছে, 5 না? 5 ছোট হলে 1/3, এই ভগ্নাংশটা উইন। আমি এইখান থেকে সেমিফাইনাল ম্যাচে আমাদের উইন হয়েছে কি 1/3, আমি ওকে নিয়ে নিতাম, নিয়ে নেব। ওকে, এখন আসেন আবার এখানে একটা ম্যাচ হবে। তো এখানে যদি আমরা খেলি এটা কত হবে, 3/7 3 27, 7 অক্ষে কত 7। এখন আপনি দেখেন যদি আমার ছোট বলে তাহলে এখান থেকে কে উইন, আমাদের এইখান থেকে, সরি এটা তো আমার 4/, লেখার কথা ছিল আমি 1 লিখছি। আচ্ছা, এটা 4 লিখলে আমাদের 4/7 কত হবে 28, 4/7 কত 28, আমি এখানে 1 লেখাতে আমাদের অ্যান্সারটা এরকম এসেছে। তো এখন দেখেন এখান থেকে কিন্তু 27টা কি হয়েছে ছোট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের উইন হয়েছে কত 3/7, এখান থেকে আমাদের হলো 3/7 হলো উইন। ছোট চাইলে এটা উইন, যদি ভাই বড় চাইতো তাহলে বড় চাইলে এখানে বড় ছিল কে এই অংশ না, তাহলে এই ভগ্নাংশটা উইন হইতো। তখন আমি এদেরকে আলাদা করে লিখতাম 2/5, আর এখান থেকে বড় হয়েছিল কে 4/9। এখন এদের মাঝে সেম কাজ করতাম। এখন ফাইনাল একটা ম্যাচ হবে। দেখেন 7 অক্ষে কত 7, 3 তিরিক্ষে কত 9। এখন দেখেন এইখানে 7টা ছোট হয়েছে না, 7 ছোট মানে 1/3 হলো এই 4টার মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আর যদি বড় চাইতো দেখি আমি বড়র ক্ষেত্রে কি হইতো, দেখেন 9 দুগুণা কত 18, 4 পাঁচা কত 20। ভাই এইখানে সবচেয়ে বড় হতে হলো 4/9 এই ভগ্নাংশ, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো ওই, আর আপনাদের সবচেয়ে ছোট হলো এই ভগ্নাংশটা। আপনারা কি বুঝতে পারছেন? এখানে আমি অনেকক্ষণ বুঝালাম বা কথা বললাম, তার জন্য সময়টা একটু বেশি লাগলো। তারপর আপনি হাতে ঘড়ি নিয়ে দেখেন বেশি সময় লাগেনি। আমরা এগুলো জাস্ট 25 থেকে 30 সেকেন্ডে করতে পারবো। বুঝতে পারছেন? কারণ আমাদের ম্যাথে এত সময় দেওয়া যাবে না। আমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 5 মিনিট আপনার অটো নষ্ট হয়ে যাবে। এটা আপনার মাথায় নিতে হবে। এখন যদি ভাই আপনি রিডিং পড়তে 1 ঘন্টা নিয়ে নেন তাহলে তো হবে না। তো আমাদের জিনিসটা পড়তে হবে, বুঝতে হবে এবং অ্যান্সার করতে হবে। তো আশা করি এই প্রসেসটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন
আমরা হলো এখন আমাদের বইয়ে চলে যাব। দেখেন আমরা যেখান থেকে আপনাদের অঙ্ক করাবো সেইখানে হলো আমরা চলে যাব। তো আমরা অঙ্ক করাবো হলো আমাদের কন্টেন্ট পাবলিকেশনের বই থেকে, যে বইগুলো আপনাদের হাতে অলরেডি আছে। আপনারা সবাই বইয়ের একটু কষ্ট করে বইয়ের 495, আচ্ছা 495 না 497 নাম্বার পেজে একটু কষ্ট করে যান। সবাই 497 নাম্বার পেজটাতে একটু চলে যান। আমরা 497 নাম্বার পেজ থেকে কিছু অঙ্ক করব। যদি কেউ না বুঝে থাকেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝি নাই। কই সবার কমেন্ট, আমি কিছু বুঝতেছি না আপনাদের। যদি বুঝে থাকেন তাহলে, যদি এই টপিকটা বুঝে থাকেন তাহলে ডান লেখেন। ওকে, আচ্ছা সবার অনেকেই কমেন্ট করছে এত এত নাম্বার সমস্যা করে দেন। অবশ্যই সমস্যাগুলো করে দেব, সব ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। সবাই একটু না বুঝলে সাথে সাথে আমাকে রেসপন্স করবেন। ডান ডান, ওকে সবাই বুঝতে পারছে। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আমরা হলো এই যে এই বইয়ের 497 নাম্বার পেজ, বই সবার হাতে আছে। সবাই একটু 497 নাম্বার পেজের এখানে দেখেন সেলফ প্র্যাকটিস নামে একটা অংশে এক নাম্বার একটা অঙ্ক আছে, বলছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। আচ্ছা ভাই, আমি বলেছিলাম ক্ষুদ্রতম বৃহত্তম যেটাই বলুক না কেন আমরা ইজিলি করতে পারি। তো এখানে দেখেন চারটা ভগ্নাংশ কি কি আছে, আমি আবার বিষয়টা করে দিচ্ছি। এইটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, আর একটা ভগ্ন দেওয়া আছে 5/8, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে হলো 6/11, আর একটা হলো 8/14। এইটা হলো আপনাদের দেওয়া আছে। এখন প্রশ্নে বলছে বড়, আমি তো আপনাকে বোঝানোর সময় ছোট বড় সবগুলা বুঝাইছি, কিন্তু এইখানে আমরা করব শুধু বড়। আচ্ছা আমি জাস্ট এত বারবার লেখার প্রয়োজন নাই, আমি এই দুইটা আর এই দুইটাকে আলাদা করে নিলাম। তাহলে প্রথমে সেমিফাইনাল খেললে এটা কত হবে, 3 কত 24, 5 কত হয় 25। তাহলে বড় বলছে না বড়, তাহলে এখান থেকে উইন কে 5/8 করে নিয়ে নিলাম, ফাইনাল খেলবোর সাথে। তো এইখানে যদি আপনারা করেন যে আপনাদের 6/14 কত হয়, দেখেন আমাদের 8/11 হয় 88, ঠিক আছে। আর আপনাদের 6কে যদি 14 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 4/6 = 24, 4 হাতে আমার 2, 6 এটা হলো 84 হয়। ওকে, দেখেন তাহলে আমাদের বড় হয়েছে কি এখানে, এই যে 8/14, তাহলে ওরেও আমি এখানে নিয়ে আসবো ফাইনাল খেলার জন্য। তো এই যে 8/14, ওকে ঠিক আছে। এখন এই দুইটার মাঝে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ছোট বা বড় পেয়ে যাব। তাহলে দেখেন আমাদের 5/14 কত হয়, আমাদের 5/14 কত 70, তারপরে 8 কত হয় 64, ঠিক আছে। আপনারা যারা এই যে কিভাবে গুণ করতেছি, যদি এটা করতে সমস্যা হয় আপনারা নামতার বই কিনে নামতা শিখবেন। না হলে আপনাদের বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে যারা 3 বা 4-এ পড়ে, ওদের কাছে গেলে ওরা আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে 70 বা 64 কিভাবে হচ্ছে। ওকে, তাহলে এখন দেখেন এটা কত হয়েছে 70, তাহলে এই পাশে উইন হয়েছে। তাহলে এইখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 5/8, অ্যান্সার হবে খ, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? এটা হলো অ্যান্সার 5/8, অ্যান্সার খ। সবাই একটু কমেন্টে জানান যে বুঝতে পারছি। 8/14 না ভাই, 8/14 ভুল অ্যান্সার। আপনাদের এখানে অ্যান্সার হবে হলো 5/8, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পারছি। এরকম হলে আমরা এখান থেকে করতে পারবো। এই জামিল, ডাস্টার। আচ্ছা এখন দেখেন আমাদের বইয়ের 2 নাম্বার অঙ্কটা দেখি আমরা, তাহলে আমাদের আরো একটু ভালো হবে। নিচে এই ক্যাটাগরির আর একটা অঙ্ক দিছে, বলছে সবচেয়ে বড় সংখ্যাটি কত, কিন্তু একটু প্যাচ আছে ভাই। এখানে অপশন এ বা কতে আপনাদের দেওয়া হয়েছে হলো 0.0099, এটা হলো একটা অপশন। অপশন বি তে দেওয়া হয়েছে হলো আরেকটা সংখ্যা যেখানে 0.10। এখন দেখেন আপনার অপশন সি, এখানে হলো দেওয়া আছে আপনাদের হলো 9/100, আর আপনার অপশন ডি এখানে দেওয়া আছে হলো 1/1000। আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো শিখালেন ভগ্নাংশ গুণন করতাম, কিন্তু এইখানে তো দশমিকও দিছে, ভগ্নাংশ দিছে, আবার বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, তো বুঝতে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো তাদের জন্য ভাই একটু ভালো করে বোঝেন, আমরা কিন্তু চাইলে ইজিলি
এই সংখ্যাটাকে ভগ্নাংশে কনভার্ট করতে পারি। কিভাবে পারি দেখেন, আমরা জানি এই পয়েন্টের জন্য নিচে একটা 1, আর এই পয়েন্টের পর যেহেতু 3টা ঘর আছে সেই জন্য এখানে কয়টা শূন্য বসবে, 3টা, তাহলে উপরে কত হবে 100। এইভাবে আমি সবগুলো সংখ্যাকে দশমিকে ভগ্নাংশে কনভার্ট করে নিতে পারি। কিন্তু একটু ভালো করে দেখেন, এই যে ভগ্নাংশে কনভার্ট করে আবার আর এই গুণ করে এটা বের করাটা একটু সময় বেশি লাগবে। ওর থেকে আমি এই সংখ্যাটাকে ভাগ করে এইটাকে দশমিকে নিয়ে আসি, এটাকেও দশমিকে নিয়ে আসি। তো দশমিকে নিয়ে আসার পর আমরা ইজিলি এটাকে কম্পেয়ার করতে পারবো কোনটা ছোট আর কোনটা বড়। আর যেহেতু সংখ্যাটা এত কঠিন না, দেখেই কিন্তু ইজিলি ভাগ করা যাচ্ছে। যেমন কি 9 রে 1 দ্বারা ভাগ করলে কি 9ই হবে। এখন নিচে দুইটা শূন্য আছে না, একটা শূন্যের জন্য একটা পয়েন্ট, অবশিষ্ট যার একটা শূন্য আছে ওটা সামনে বসে যাবে, হয়ে গেছে ভাগ, ইজি। তো এটাও তো সেম, এই যে 1 রে 1 দ্বারা ভাগ করলে কত হবে 1, আর এই একটা পয়েন্টের জন্য একটা পয়েন্ট, আর অবশিষ্ট যে একটা শূন্যের জন্য একটা পয়েন্ট, অবশিষ্ট যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য সামনে বসে গেল। তাহলে আমরা সবগুলোকে ভগ্নাংশে না দশমিকে নিয়ে আসলাম। তো দশমিকে নিয়ে আসলে আমাদের এখন মানে কম্পেয়ার করাটা সহজ। এখন আপনারা নিজেরাই বলুন যে কোন অপশনটা বা কোন সংখ্যাটা সবচেয়ে বড়। আমরা জানি দশমিকের পর যত বড় সংখ্যা মান তত ছোট। সেই ক্ষেত্রে আপনারা দেখেন এদিকে যত ঘর যাবে মানটা তত ছোট হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় সংখ্যা হলো বি নাম্বার 100, কারণ এটা পয়েন্টের একদম কাছাকাছি ঘেঁষে আছে। তো এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। পয়েন্টের পর যত ঘর দূরে যাবে বা যত বড় সংখ্যা হবে মান তত ছোট হবে, এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন এখানে আছে প্রথমে 0, তাহলে ওর থেকে তো প্রথমে এখানে 1 আছে, এটা তো সবচেয়ে বড় হওয়ার কথা, তাই না? তাহলে এইখানে হলো আপনাদের এইটা সবচেয়ে বড়। আচ্ছা, সবাইকে বুঝতে পারছেন? একটু কমেন্টে আমাকে সারাদিন আপনারা কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই, আপনাদের বোঝাতে সুবিধা হয়। আজকে মন মানসিকতা কোনোটাই ভালো না, তারপর আপনাদের ক্লাস নিতে হবে, তার জন্য ক্লাস নেওয়া। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, অনেকেই কমেন্ট করে ফেলছেন, ভাইয়া বি জি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আপনারা অনেক ভালো বুঝতে পারতেছেন। এখন আসেন আমাদের দেখেন আমরা অঙ্কের মধ্যে যাব, যে অঙ্কগুলো ছোটবেলায় 1 থেকে 1.5 পেজ করে করতাম, বুঝতাম না, কুল কিনারায় খুঁজে পাইতাম না কেন এটা করতেছি, কি জন্য এটা ধরতেছি। তো এই অঙ্কগুলো আমরা ফিল করব এখন যে আসলে কেন এটা হচ্ছে। আর আমি প্রথম থেকেই বলি, ম্যাথ বলতে হলো যোগ বিয়োগ গুণন ভাগ। যে ম্যাথ যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে ম্যাথ পারে, অন্য কোনো কিছু না। দেখেন আমাদের বইয়ের 3 নাম্বার অঙ্কটা দেখেন। যারা আমাদের পেইড ব্যাচ বা আমাদের কোচিং এর সাথে এখনো জড়িত না বা ভর্তি হননি, তারা হয়তো বা ক্লাসটা ধরতে একটু কষ্ট হচ্ছে, এই কই থেকে কি পড়াচ্ছে কোনো কিছু বুঝতেছি না, ঠিক আছে? তো তাদেরকে বলবো, ভাইয়া আপনি চাইলে আমাদের বইগুলো বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন। আপনি আমাদের বইগুলো কালেক্ট করেন, কালেক্ট করে আমাদের সাথে পারলে অনলাইনেও যুক্ত হতে পারেন বা আমাদের কিছু ফ্রি ক্লাস করেন, আশা করি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো আসেন আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমাদের 3 নাম্বার অঙ্কটা আমরা দেখি, 3 নাম্বার অঙ্কে কি বলতেছে বা কি চাচ্ছে। দেখেন এখানে বলছে শরীফ মিয়া মানে একটা ব্যক্তির নাম দিছে, যে তার জমির, আচ্ছা তার একটা জমি আছে আমরা বুঝলাম, বলছে তার জমির 1/4 অংশে সে কি চাষ করছে, পাট। এটা বলছে শরীফ মিয়া এত অংশ হলো পাট চাষ করছে। ও আর একটা কথা বলছে, ও 3/1 অংশে সে ধান চাষ করেছে। এবং পরবর্তীতে বলছে অবশিষ্ট জমিতে, অবশিষ্ট জমি কতটুকু সেটা আমাদের বলে নাই। এই অবশিষ্ট জমিটা আমাদের বলে নাই, যেখানে আপনাদের বলছে অবশিষ্ট জমিতে সে কি চাষ করছে, গম চাষ করছে। অবশিষ্ট জমিতে সে হলো কি করছে, গম চাষ করেছে। এখন আমাদের বলছে তিনি তার মোট জমির কত অংশে, ঠিক আছে, গম চাষ করেছেন। তো আমাদের যে কত অংশে এটা দিয়ে দেয় না, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করবো? আচ্ছা আমরা একটু এটাকে ইজিলি করব। এইটুকু পাট আর এইটুকু হলো ধান, তাহলে টোটাল পাট আর ধান চাষ করছে কতটুকু, এই দুইটা ভগ্নাংশ যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে। দেখেন 1/4 1/3 এখানে হলো ধান আর পাট চাষ করছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এখন আপনাদের লসাগু করি তাহলে কত হবে মান, 12। 12 হলে 4 দিয়ে ভাগ করে এটা কত হবে 3, এখানে হবে কত 4। তাহলে আমাদের টোটাল বিষয়টা কি আসে, 7/12। এখন আসেন, এখন একটু ভালো করে কথাটা বোঝেন, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে কি থেকে কি আমি বলতেছি। আপনারা মাথায় রাখবেন, একটা ভগ্ন অংশের নিচে যে অংশটা থাকে এটা হলো সবসময় সম্পূর্ণ অংশ, এটাকে বলা হয় সম্পূর্ণ অংশ।
মাথায় একটু ভালো করে ঢুকে নেন। আমাদের যখন পরীক্ষায় নাম্বার দিত, আপনারা বলতো আপনি 80 পাইছেন, কতর মধ্যে? 100-র মধ্যে 80। বিষয়টা বোঝেন? 100 হলো কি মোট নাম্বার না? তো এটা বোঝেন শরীফ মিয়ার তাহলে টোটাল জমিটা কত? 12টা ভাগ, মানে টোটাল জমি হলো 12 অংশ। এই 12 অংশের মধ্যে দেখেন উপরে 7 অংশ পাইছে না? এইটাতে চাষ করছে ধান আর হলো পাট। তাহলে এখন আপনি নিজেই বলেন, 12 অংশের মধ্যে 7 অংশ যদি ধান আর পাট চাষ করে, তাহলে বাকি 5 অংশ সে কি করছে? এই যে 12 ভাগের মধ্যে 7 ভাগ ধান আর পাট চাষ করছে, তাহলে বাকি 5 অংশ অবশ্যই সে ওই যে অবশিষ্ট জমি যেটা গম চাষ করছে। এখন প্রশ্নে বলছে মোট জমির কত অংশে গম চাষ করছে। মোট জমি কত ভাগ? 12 ভাগ। আর 5 ভাগ কি করছে? গম চাষ করছে। যারা আমার লজিকটা বুঝতে পারেনি তারা আবার একটু ভালো করে প্রয়োজন হলে ক্লাসটা লাইভ দেওয়া থাকবে, রেকর্ড থাকবে, আপনারা টেনে টেনে আগের কথাগুলো শুনবেন। আমি আবারও বলতেছি, নিচের অংশটা সম্পূর্ণ অংশ। ভগ্ন অংশের নিচে যেটা দেওয়া থাকবে সেটা হলো সব সময় সম্পূর্ণ। 12 ভাগের মধ্যে 7 অংশ, এটা বললে কি টোটাল 12টা ভাগ, তার মধ্যে 7 ভাগ হলো ধরেন যেখানে দেওয়া আছে। বোঝাতে পারছি? এই অঙ্কগুলো আমাদের এত বড় করে মনে করি তার জমি সম্পূর্ণ এক অংশ এক্স, তারপরে এখান থেকে এতটুকু পাট চাষ করছে মাইনাস, এত নাটক করার কোনো প্রয়োজন নাই ভাই। আপনি লজিক্যালি এই যে এইটুকু করবেন, এইটুকু করার প্রয়োজন নেই, মুখে মুখেই তো হয়ে যাচ্ছে। দেখেন, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি, তার জন্য লিখতেছি, না হলে এটা লেখার কোনো প্রয়োজন নাই, আমাদের মুখে মুখেই হয়ে যাবে। এই বোঝা যাচ্ছে? আচ্ছা, যারা আবার নতুন জয়েন করেছেন তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আপনারা যদি ক্লাসটা করে একটু উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আরেকজনের একটু উপকার হয়। সবাই একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবকে মেনশন করুন ক্লাসটা করতে। আসছে ক্লাস থেকে ইনশাআল্লাহ 1 নাম্বার, সর্বনিম্ন 1 নাম্বার হলে আপনি কমন পাবেন। ওকে, ঠিক আছে। আর আমরা এই জিনিসগুলোকে একদম পানি পানি করার চেষ্টা করব এবং ফিল করার চেষ্টা করব কেন এটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইয়েস ইয়েস, ওকে, অনেকেই শেয়ার করছে, ঠিক আছে। আপনার বন্ধু বান্ধবকে মেনশন করুন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আমাদের হলো এখন 4 নাম্বার অঙ্ক। দেখেন 4 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, একটু যারা বইটা খুলে আছেন একটু ভালো করে দেখেন। বলছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2। একটা ভগ্নাংশ থাকতেই পারে, তার যে কি লব আর একটা হলো কি হর, এই দুইটার হলো পার্থক্য, ঠিক আছে? এই দুইটা পার্থক্য কত বলছে? 2। এবং বলছে সমষ্টি, মানে কি সমষ্টি মানে কি যোগফল, যোগফল দিয়ে দিছে হলো 16। এখন বলছে ভগ্নাংশটি কত। তো দেখেন আপনাদের এই ক্ষেত্রে বোকা বানানোর জন্য কি ধরনের অপশন সেট করে, আপনাদের ক নাম্বারে অপশন দিছে 7/9, খ নাম্বারে অপশন দিছে 9/7। অনেকেই প্রথমে বলবে 7 আর 9 যোগ করে 16, পার্থক্য কত? 2, অ্যান্সার এ মানে ক। কিন্তু ভাই আপনি রং। কেন একটু ভালো করে বোঝেন। প্রশ্নে আমাদের বলা হয়েছে লব ও হরের পার্থক্য, মূলত লব থেকে হরটা বাদ দিতে হবে। কিন্তু এখানে দেখেন লব কত? 7, লব থেকে যদি আমি হর বাদ দিই এটা তো 2 হয় না, -2 হয়। বুঝে আসছে বিষয়টা? তো আপনি অপশন ক দেখে আবেগে আপ্লুত হয়ে এটা দাগানো যাবে না, আপনার ভিতরে ঢুকতে হবে। তাহলে এই অপশনটা দেখেন, এখানে লব কত? 9, হর কত? 7, এখানে বাদ দিলে কত হবে? 2, আবার যোগ করলে কত হবে? 16। তো আপনাদের অ্যান্সার হলো খ হবে, ঠিক আছে? আপনারা হয়তোবা আপনাদের কিছু সহজ প্রশ্ন বোকা বানানোর জন্য। ভাইয়া ভয়েসটা কম আসতেছে, কম আসার কথা না তো, ক্লিয়ারই তো আসার কথা। আপনি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিন, বা আপনি বেটার কোয়ালিটি পাওয়ার জন্য হেডফোন ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি হেডফোন বা ইয়ারফোন একটা ইউজ করেন, আশা করি ক্লাস সাউন্ড। এই সত্যি সত্যি কি সাউন্ড সমস্যা হচ্ছে? বাকি একটু কমেন্ট করেন তো যে ভাই সাউন্ডের সমস্যা হচ্ছে। ওকে, আবার রিপিট করেন ভাইয়া, রিপিট করা হয়েছে, লাইভটা রেকর্ড থাকবে, আপনি টেনে টেনে দেখতে পারবেন। আচ্ছা, আর ভাই কাশ কুইন বলছে সাউন্ড কম আসতেছে, বাকিরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, সাউন্ড সিস্টেম ঠিক আছে, ওকে। আসেন, এখন আপনাদের পরবর্তী অঙ্কে বলা হয়েছে, পরবর্তী অঙ্কে বলা হয়েছে দুইটি ভগ্নাংশের গুণনফল। দুইটি ভগ্নাংশের গুণনফল দেওয়া আছে হলো আপনাদের 25/28। এখন এইখানে বলছে একটি ভগ্নাংশ 5/7 হলে অপর ভগ্নাংশটি কত। আচ্ছা, আপনি এই অঙ্কটা একটু প্র্যাকটিক্যাল লজিক দিয়ে বোঝেন।
আমি যদি বলি যে দুইটি সংখ্যা, একটা হলো 4 আর একটা হলো 5, আচ্ছা এই দুইটি সংখ্যার গুণনফল বললাম আমি 20, ঠিক আছে, নর্মাল ভাবে। এখন এই দুটি সংখ্যার মধ্যে এই 5টা দেওয়া আছে, 4টা দেওয়া নাই, 4টা আপনার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই 20 রে 5 দিয়ে ভাগ দেন, অপর সংখ্যাটা পেয়ে যাবেন না? ইজিলি কিন্তু অপর সংখ্যাটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক সেম এটাও, এখানে জাস্ট দুইটি সংখ্যা না বলে দুইটি ভগ্নাংশ বলছে, সমস্যা কি? তো এখানে দুইটি ভগ্নাংশের গুণনফল দেওয়া আছে, এখন একটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে। তা আমি যদি গুণনফলকে আর একটা ভগ্নাংশতে ভাগ দেই, তাহলে অপর ভগ্নাংশটা পেয়ে যাব ওই সেম। তাহলে আমাদের 25/28 রে কি করতে হবে, 5/7 দ্বারা ভাগ করতে হবে। দেখেন আমরা এটাকে ভাগ করে দেই, ভাগ 5/7। আচ্ছা এইভাবে তো আমরা ভাগ করতে পারবো না, আমরা নিজেরাও জানি। তো সেজন্য এটাকে আমাদের কি করতে হবে, এভাবে লিখে নিতে হবে 25/28 গুণন, গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি আসবে, নিচে আসবে, 7/5। ওকে ঠিক আছে, এখন দেখেন কাটাকাটি করলে এটা কি হবে, 5, এটা হবে কত, 4। তাহলে অপর ভগ্নাংশটি কত পেলাম আমরা, 5/4। তাহলে আমাদের 5/4 যেখানে আছে সেটাই হলো অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনি নিজেই বোঝেন যে একটা ভগ্নাংশ হলো আপনার কত, 5/4, আর একটা ভগ্নাংশ কত দেওয়া আছে আপনাদের, 5/7। এখন এই দুইটা গুণ করলে কত হবে, 4×7=28, 5×5 কত, 25, যেটা এই যে এখানে দেওয়া আছে। আপনি যে কোনো ভাবে জিনিসটাকে একটু বোঝেন, দেখেন অটোমেটিক হয়ে যাবে। আর এগুলো অঙ্ক করতে আমাদের জাস্ট 30 সেকেন্ড সময় লাগবে না, যদি আপনি ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ পারেন। আর যদি যোগ বিয়োগ না পারেন তাহলে তো কথাই নাই। তবে এটাও কিন্তু ডেভেলপ করার প্রসেস বলে দিচ্ছি। ছোট ভাই বোন অবশ্যই আপনার বাসায় না থাকলে পাশের বাসায় আছে, নাহলে পাড়ার মধ্যে তো একটা আছে, ওইটারে ধরে শিখে ফেলেন যে আমি ভাই ইন্টারে উঠছি, যোগ বিয়োগ পারতেছি না, দেখবেন না সুন্দর করে বুঝিয়ে দেবে। আচ্ছা পরবর্তীতে আসেন, দেখেন পরবর্তী অঙ্কে আপনার কি বলছে, এখানে বলছে 20 ফুট লম্বা একটি বাঁশকে, আচ্ছা মানে 20 ফুট, একটা পুরো একটা বাঁশের দৈর্ঘ্য কত, 20 ফুট। আচ্ছা বলছে 20 ফুট লম্বা একটি বাঁশকে কেটে দুভাগে ভাগ করা হলো, যেন ছোট অংশ বড় অংশের, এখানে একটা কথা মাথায় রাখবেন, এখানে বলছে এটা হলো 20 ফুট হলো পুরো বাঁশ, ঠিক আছে, এটা হলো পুরো বাঁশ। এখন বলছে এই বাঁশকে দুইটা ভাগ করছে, এখানে দুইটা ভাগ করে একটা হলো ছোট ভাগ, ছোট অংশটা কি হয়েছে, আপনার একটু কথাটা একটু আমি লিখতেছি যাতে বোঝাতে সুবিধা হয়। ছোট অংশ বড় অংশের, ওকে, দেখেন বড় অংশের বলছে 2/3। আচ্ছা এরকম যখন অঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখবেন এই যে এই যে রটা ভালো করে আন্ডারলাইন করেন, একটু ভালো করে বোঝেন যে এই যে যেটা আছে, মাথায় রাখবেন বড় অংশের সাথে আছে না, তো যার সাথে থাকে সে সবসময় কোথায়, নিচে। তাহলে এই 20 ফুট যে বাঁশ, এটার বড় অংশটা টোটাল কয় ভাগ হবে, 3 ভাগ, যেহেতু বড় অংশের সাথে আছে, তাহলে বড় অংশটা হলো 3টা ভাগ পাবে। তাহলে আর ছোট অংশ কয় ভাগ পাবে, 2 ভাগ, কারণ ছোট অংশের সাথে বড় অংশের তুলনা করা হয়েছে। আমরা এটাও জানি ভগ্নাংশের অপর নাম হলো তুলনা, দুইটা সংখ্যাকে তুলনা করতে আমরা ভগ্নাংশ ইউজ করে থাকি। তাহলে দেখেন আমরা ছোট অংশ বড় অংশের, তো যার সাথে থাকবে সে সবসময় নিচে, তাহলে বড় অংশ হলো 3, ছোট অংশটা হলো কত, 2। তাহলে টোটাল ভাগ মানে বাসটা ভাগ হবে 5টা অংশে। আচ্ছা তাহলে টোটাল বাসের দৈর্ঘ্য কত, 20 না? এটা ভালো করে দেখেন, এই যে 20, তাহলে এই 20টা যদি 5 দ্বারা ভাগ দেই, তাহলে আমি প্রতি অংশে কত করে পাচ্ছি, প্রতি অংশের মান পাচ্ছি আমরা হলো 4, প্রতি অংশের মান পাচ্ছি 4। এখন ছোট অংশ কয়টা ভাগ পাবে, 2টা ভাগ, তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত, 8। আর যদি বলতো বড় অংশের দৈর্ঘ্য কত, তাহলে আমরা বড় অংশ কয়টা ভাগ পাইতো, 3টা, তাহলে এটা হয়তো কত, 12। আবার যদি আমাদের বলতো পার্থক্য কত, তো পার্থক্য কত হতো, আপনি তো নিজে এখানে বিয়োগ করেও বের করতে পারতেন, আবার এখানেও করতে পারতেন। 3 অংশ হলো বড়টা, 2 অংশ ছোটটা, তাহলে পার্থক্য হলো 1 অংশ। তো এই যে 5 দ্বারা ভাগ দিলে মান কত, 4। এটা হলো পার্থক্য। তো আপনার প্রশ্নে যেটাই চাক না কেন আপনি এটা ইজিলি বের করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে ছোট অংশ বড় অংশ। আমরা আবারও বলতেছি, যার সাথে থাকবে সে সবসময় নিচে, এটাকে আমরা ইজিলি বলতে পারি যে যার সাথে তুলনা হবে সে সবসময় নিচে, আর যাকে আমরা তুলনা করব সে সবসময় উপরে। ভাই আপনি যখন নিজেকে অন্যের সাথে তুলনা করেন, কখনো কি নিজেকে ছোট বলেন, কখনোই না, সবসময় নিজেকে বড় বলেন, মানে উপরে থাকেন। আর যার সাথে তুলনা করেন তারে পচায় একদম নিচে নামিয়ে ফেলেন না? এই জন্য আমরা বলতেছি যার সাথে তুলনা করব সে নিচে, যাকে তুলনা করব সে উপরে।
ওকে, শীটের 35 নাম্বারটা কি হয়েছে? শীটের 35 নাম্বার, আচ্ছা আমরা শীট থেকে সলভ করব, আগে বইয়ের অঙ্কগুলো করতেছি, আমরা বইয়ের অঙ্কগুলো শেষ করি। আচ্ছা পরবর্তী অঙ্কে দেখেন, আমাদের 22 অঙ্ক শেষ, এখন বলছে পুত্রের বয়স পিতার বয়সের। আবার একটা কথা একটু ভালো করে দেখেন, একটু আগে যে করলাম, এখানে বলছে আপনাদের পুত্রের বয়স, ঠিক আছে, বলছে পুত্রের বয়স পিতার বয়সের। ভাই লিখতে ইচ্ছা করে না, বুঝছেন, তারপরে আপনাদের জন্য লিখতে হচ্ছে, একটু ভালো করে বোঝেন। বলছে পুত্রের বয়স পিতার বয়সের কত ভাগ বলছে? 5/2 এখন আমি একটু আগেই বলছি না, যার সাথে র থাকে সে কোথায় থাকে? নিচে। তাহলে পিতার বয়সের, এই দেখেন এই যে পিতার সাথে কি আছে? র আছে। তাহলে পিতা হলো কত ভাগ? 5 ভাগ। পুত্র হলো কত ভাগ হবে তাহলে? 2 ভাগ। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ভাগ? 7 ভাগ। এখন দেখেন আপনার প্রশ্নে আপনার মান দেওয়া আছে যে তাদের বয়সের সমষ্টি কত দেওয়া আছে? তাদের বয়সের সমষ্টি হলো 56। আচ্ছা দেখেন, তাহলে এটা হলো 56 আর তাদের হলো ভাগ হবে কতগুলো? 7 ভাগ। আচ্ছা যদি এটা না বুঝেন, যে আমরা ছোটবেলায় এভাবে করতাম না, এই 7 পর্যন্ত বুঝছেন, আমরা বলি না 7 ভাগ সমান কত? 56। তাহলে 1 ভাগের মান কত? তাহলে এই 7 যে পাশে ভাগ হয়ে যেত। তো এখানে তো আমরা বুঝতেছি টোটাল ভাগ হবে, বয়সটা ভাগ হবে 7টা, তার মধ্যে 5 ভাগ পাবে পিতা, 2 ভাগ পাবে হলো পুত্র। তাহলে আমি যদি 7 দ্বারা 56 ভাগ দেই, 1 ভাগের মান পাবো। তো 1 ভাগের মান কত? 27টা 56। তাহলে পিতা কয় ভাগ বয়স নিয়ে নেবে? 5 ভাগ। তাহলে পিতার বয়স হবে 40। আচ্ছা তাহলে পুত্রের বয়স কত হবে? 2 ভাগ নিলে ওই হয়ে যাবে 16। তো এখান থেকে যেটা চাবে আপনার প্রশ্নে, আপনি সেটাই নির্ণয় করে নিতে পারবেন। এটা অ্যান্সার হবে হলো 16 আর 40। এখন প্রশ্নে চাইছে হলো কার বয়স কত, দুটোই চাইছে, তো দুটোই দিয়ে দিবেন। ওকে, অনেকেই প্রশ্ন হচ্ছে যে পিতা 40, পিতা ঠিক আছে, পিতা পিতা 40ই হয়েছে আপনাদের। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন, কমেন্টে জানান যে ঠিক আছে কিনা, বুঝতে পারতেছেন কিনা। আর পার্টিসিপেট বা অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাচ্ছে কেন? সবার কি সমস্যা? আপনাদের যাদের এমবির সমস্যা তারা আমাদের ব্যবস্থাপনা পরিচালককে মেসেজ করেন, জামিল হাসান হৃদয়, সবাইকে এমবি ফ্রিতে দেওয়া হবে। তাও ক্লাস করতে হবে, ক্লাস অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্লাসে আপনারা দেখা যায় অনেক কিছু মিসিং হয়ে যায়, যেগুলো আপনারা এখানে কি করতে পারেন? সলভ করে নিতে পারেন, এবং ক্লাসটা যেহেতু রেকর্ড থাকে যে কোনো সময় নিজের মতো করে টেনে দেখতে পারেন। ঠিক আছে, আর আপনাদের জন্য এক্সট্রা কষ্ট করা, তো সবাই কষ্ট করে ক্লাসটা করেন, আর না বুঝলে কমেন্ট করেন, আমি বুঝিয়ে দিচ্ছি কোথায়। খিদা লাগছে, ঠিকানাটা পাঠিয়ে দেন, আপনার বাসায় খাবার পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা এখন আসেন আমরা পরবর্তী অঙ্কটা করি। পরবর্তী বলছে একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার কয় মূল্যের? এই দেখেন নাকি বাবা, এই অঙ্কটা বোধ হয় 1900 কত সালে, আমি বলতে পারলাম না। একটা গরু বিক্রি করছিল, গরুর দাম 400, বোধ হয় খেলনা গরু, ঠিক আছে। তো আচ্ছা, খেলনা গরু বিক্রি করছে 450 টাকা, না খেলনা গরু না, রিয়েল গরুই। এটা হলো বিক্রয় মূল্য দেওয়া আছে। আবার এখানে আপনাকে বলে দিছে হলো কি বিক্রয় মূল্য দিয়ে বলছে যার কয় মূল্যের। আচ্ছা এই দেখেন, এই যে আমরা একটু আগে যেটা শিখলাম ওইটা দিয়ে কিন্তু সবগুলো শেষ করতেছি। যা কয় মূল্যের 8/1 ভাগ লাভ। তাহলে এই যে রটা কার সাথে আছে? কয় মূল্যের সাথে। তাহলে আপনাদের কয় মূল্য হলো টোটাল কত ভাগ? 8 ভাগ। আর এই 1 ভাগ কি? লাভ। আমরা জানি লাভ আর কয় মূল্য যোগ করলে পাবো আমরা কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য টোটাল কয় ভাগ? 9 ভাগ হবে। আর এই 9 ভাগের মূল্য দেওয়া আছে কত? 450। তাহলে আমরা ছোটবেলায় যদি ওই কি যেটা শিখছি 9 ভাগ সমান 450 হলে 1 ভাগ সমান কত? আর আমাদের বের করতে হবে কার মূল্য, কয় মূল্য কত, কয় মূল্য কত ভাগ? 8 ভাগ। তাহলে 8 ভাগ সমান কত হবে সেই জিনিসটা আমাদের অটোমেটিক বের হয়ে যাবে। তো এটা আমরা করলে আমাদের গরুর দাম 400 টাকা। এটা হওয়া উচিত ছিল গরুর গোবর, এখন 400 টাকায় গরু পাওয়া, ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, অনামিকা অথই কই তুই?
ওকে, ঠিক আছে, আপনারা 50। আচ্ছা ভাই, 50 হলো লাভ, ঠিক আছে। 1945 কি এটা ভাই, কি কমেন্ট করছেন বুঝি নাই। আচ্ছা, পরের অঙ্কে আসেন। পরের অঙ্কে বলছে একটি শ্রেণীতে 7 জন শিক্ষার্থী আছে। আচ্ছা, টোটাল শিক্ষার্থী মানে কি, শিক্ষার্থীর মধ্যে ছাত্রও আছে ছাত্রীও আছে, তাহলে 60 জন হলো আপনাদের কি আছে, ছাত্র ছাত্রী। এখন এখানে আপনার প্রশ্নে বলা হয়েছে যার মধ্যে, ঠিক আছে, শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে 5/2 অংশ ছাত্র। 5/2 অংশ বলছে কি আপনাদের ছাত্র। তাহলে টোটাল শিক্ষার্থীর 5 ভাগ আপনার কিন্তু বলেই দিছে। আর এই 5 ভাগের মান কত, 60। এদের মধ্যে 2 ভাগ কি, ছাত্র। আচ্ছা, তাহলে 2 ভাগ ছাত্র হলে আপনাদের বাকি 3 ভাগ কি হবে, বাকি 3 ভাগ অবশ্যই ছাত্রী, ঠিক আছে। তো আপনার পরীক্ষা দেখেন, আপনি পাইলেন ছাত্র 2 ভাগ ছাত্রী 3 ভাগ, ইজিলি আমরা নির্ণয় করে ফেলছি। এখন আপনাকে পরীক্ষায় প্রশ্ন বলেছে ছাত্র ছাত্রীর পার্থক্য কত, তাহলে তাদের ভাগের পার্থক্য হয়েছে কত, দেখ 3 থেকে 2 বাদ দিলে কত পার্থক্য, 1 ভাগ পার্থক্য। তো আমি যদি এই যে 60-কে 5 দ্বারা ভাগ দিই, টোটাল স্টুডেন্ট 60, টোটাল ভাগ হবে 5, তাহলে আমি 1 ভাগের মান পেয়ে যাব না। তাহলে আমাদের পার্থক্য হবে হলো 12। কয় সেকেন্ড সময় লাগছে নিজে একটু কাউন্ট করে দেখেন এবং আপনি ইজিলি ফিল করতে পারতেছেন। আপনারা কি করতেন, প্রথমে ছাত্র নির্ণয় করতেন, পরে ছাত্রী নির্ণয় করতেন, পরে এটারে কি করতেন, পার্থক্য বের করতেন। তো এত সময় আছে ভাই, আপনি জাস্ট ইজিলি তো করতে পারতেছেন। আপনি 5 দ্বারা ভাগ করে এটা আবার 2 দ্বারা গুণ করে ছাত্র সংখ্যা 24, ছাত্রী সংখ্যা 36, দুইটার পার্থক্য বা পার্থক্য কত, 12। তো এইভাবে আমাদের করার কোনো প্রয়োজন নাই ভাই, আপনি ইজিলি বুঝেন। ওরা হলো 3 ভাগ, ওরা হলো 2 ভাগ, ওদের ভাগের পার্থক্য 1 ভাগ, 1 ভাগের মান নির্ণয় করলেই হয়ে গেল, ঠিক আছে বিষয়টা। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি যে সবাই বুঝতে পারছে। পরবর্তী অঙ্কটা দেখেন। পরবর্তী অঙ্কে আমাদের কি বলা হয়েছে, ওকে, আমাদের পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে কোনো সম্পত্তির, একটু ভালো করে বোঝেন, আবারও বলতেছে যে কোনো সম্পত্তির 8/7 মূল্য, ঠিক আছে। 8/7 মূল্য কত টাকা দেওয়া আছে, 9100। আমি আবারও বলতেছি যে নিচে যে অংশটা থাকে এটা হলো সম্পূর্ণ অংশ। তাহলে সম্পত্তিটা টোটাল কত অংশ, 8টা অংশে ভাগ করে এর মধ্যে 7 অংশের মূল্য দেওয়া আছে কত, 9100। আচ্ছা, আমি যদি সম্পত্তির টোটাল মূল্য নির্ণয় করি তাহলে আমি বলতে পারি না যে 7 ভাগের মূল্য দেওয়া আছে কত, 9100, তাহলে 1 ভাগের মূল্য কত, 7 দ্বারা ভাগ দিলে 1 ভাগ পাবো আমাদের টোটাল সম্পত্তির মূল্য। তাহলে টোটাল সম্পত্তিটা কত ভাগ, 8 ভাগ। তাহলে এটা আমি 8 দ্বারা গুণন দিলেই আমাদের টোটাল সম্পত্তির মূল্যটা পেয়ে যাবো। টোটাল সম্পত্তি কত হবে, তো এটা আমরা কাটলে কত পাই, 13, ঠিক আছে। কারণ 7-13-91, এখন এটা গুণ করলে কত হয়, 3-8-24-4, হাতে আমার 2, 8-8, এটা আমাদের আছে 10,040 টাকা। তাহলে 10,040 টাকা একটা সম্পত্তির 7 ভাগের মূল্য কত ছিল, 9100। প্রশ্ন শেষ হয়নি, প্রশ্নে আবার বলছে কি যে ওই সম্পত্তির 3/1 অংশের মূল্য কত। তাহলে এই সম্পত্তি যেটা পাইছে এই সম্পত্তির মূল্য কত, 10,400। তো এর 3/4 মানে 4/3 অংশ, তো 4/3 অংশ গুণ করে দিলে আমরা জাস্ট প্রশ্ন যেটা চাইছে সেটা পেয়ে যাব। তো এটা আপনি জাস্ট কাটাকাটি করেন বা ভাগ করেন, দেখেন অটোমেটিক হয়ে যাবে 2, 26, 2600, 3-6-18-র 8, হাতে আমার 1, টোটাল দাম আসে 7,800। তো এটা হলো 7,800। এই সবাই বুঝতে পারতেছেন কিনা, নেটওয়ার্ক সমস্যা করে, নেটওয়ার্ক কোথায় সমস্যা করে, আমার এখানে না আপনার ওখানে, আমি তো বুঝতেছি না। ঠিক আছে, যারা পারেন অঙ্ক ধরার সাথে সাথে উত্তরটা বলে দেন, আমরা কোথা থেকে অঙ্ক করতেছি সেটা কিন্তু আমরা বলে দিয়েছি আপনাদের। আমাদের এই যে আমাদের নিজস্ব পাবলিকেশনের বই, এই বইগুলো থেকে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। তো আমাদের যারা ক্লাস করতেছেন, যাদের কাছে বই নাই বা শিট নাই, তারা আমাদের কমেন্ট করুন বা আমাদের মেসেজে নক দিন, আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো যাতে আপনি ঘরে বসেই বিষয়গুলো দেখতে পারেন। আর যে অঙ্কগুলো করাচ্ছি ইনশাল্লাহ এর বাইরে কোনো অঙ্ক আসবে না, বিগত বছরগুলো পরীক্ষায় অঙ্ক আসেনি, এখনো আসার সম্ভাবনা নেই। তো আপনি একটু ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করেন, এই অঙ্কগুলো তো ফিল করার মতো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আপনি দেখেন একটার সাথে একটা জিনিস রিলেটেড, মানে আপনি নিজে ভাবেন, ভাবলে তো হয়ে যাবে, এত কিছু তো করতে হবে না। জি, মানে বুঝতে পারছি, ওকে, সবাই বুঝতে পারতেছে, ভালোই তো, সবাই অনেক মেধাবী। আচ্ছা, এখন আমাদের পরবর্তী প্রশ্নটা বলছে
পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে এক ব্যক্তির রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। তাহলে এই কথা দ্বারা কি বুঝাইছে? রমজান মাসে যাই করে বাকি বছরের যে 11 মাস থাকে তাতে সেম আয় করে। এখন ধরেন যে রমজান মাসে সে আয় করে কত? 100 টাকা। তাহলে এটা হলো রমজান মাসের আয় হলে বাকি 11 মাসের আয় করে কত? 100। তাহলে টোটাল বছরে তার আয় কত হচ্ছে? 200 টাকা। তো আপনার প্রশ্নে বলছে তার রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ। তার মানে আমি সারা বছরের আয়ের সাথে কাকে তুলনা করব? রমজান মাসের আয়কে। আমরা জানি যাকে তুলনা করব সে উপরে, আর যার সাথে তুলনা করব সে নিচে। তো আমরা এখানে কার সাথে তুলনা করতেছি? সারা বছরের আয়ের সাথে। তো সারা বছরের আয় কত ছিল? 200 টাকা। আর রমজান মাসের আয় ছিল 100 টাকা। তো এটা কাটাকাটি করলে ভাই আমাদের কত আসে? 1/2। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো হাফ। দেখছেন, সারা বছর যা আয় করে তার অর্ধেক কি রমজান মাসে আয় করে ফেলে। তো এটাই তো, আপনারা একটু ভালো করে বোঝেন, দেখেন অটোমেটিক বিষয়টা হয়ে গেছে, আর কোনো কিছু করতে হবে না। বই নাই ভাইয়া, বই কিনতে হবে। যদি বই না থাকে বই কিনতে হবে। বই যে কোনো লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখন পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কে বলছে যে একটি খুঁটির 6 ভাগের 1 অংশ কাদায়, 2 ভাগের 1 অংশ পানিতে, অবশিষ্ট পানির উপরে। আচ্ছা, আমরা এটা আবার দেখেন একটু কিভাবে করি, আমরা বিষয়টা একটু ভালো করে বোঝেন। বলছে একটি খুঁটি, বুঝলাম একটা খুঁটি, এগুলো ছোটবেলায় কিন্তু আমরা অনেক করছি। একটি খুঁটির এই যে টোটাল 6 ভাগের 1 অংশ কোথায় দিছে? কাদায়। আবার বলছে যে হাফ, 2 ভাগের 1 অংশ পানিতে। আচ্ছা, আমি যদি এই দুইটা যোগ করে দিই তাহলে কাদায় আর পানিতে কতটুকু সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো কাদায় আর পানিতে কতটুকু আমরা এটা দেখি। এটা লসাগু কত হবে? 6। তাহলে এখানে কত হবে? 1, এখানে কত হবে? 3। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে 4/6, বা আমি এটাকে যদি চাই আরো 2 দ্বারা কেটে কত নিয়ে আসতে পারি? 2/3। তো আমার 2/3 নিয়ে আসার প্রয়োজন, আমি এখানে আপনাকে বুঝাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো আমি বলেছিলাম নিচে যে অংশটা থাকে সেটা হলো সম্পূর্ণ অংশ, নিচে যেটা থাকে সেটা হলো সম্পূর্ণ। তাহলে টোটাল খুঁটিটা কত অংশ? 6 অংশ। তার মধ্যে 4 অংশ কাদায় পানিতে থাকলে অবশিষ্ট 2 অংশ কই গেল? অবশিষ্ট 2 অংশ আছে হলো পানির উপরে। আর এই যে এই 2 অংশের মানে ভ্যালু দেওয়া আছে 2। তাহলে 2 অংশের ভ্যালু যদি 2 হয়, 1 অংশের ভ্যালু কত? এটা 2 দ্বারা ভাগ। আর প্রশ্নে টোটাল খুঁটির দৈর্ঘ্য কত? আমি পাইছি টোটাল খুঁটি কত অংশ? 6 অংশ। তাহলে এই যে আমাদের 6 এখানে গুণ হয়ে যাবে। তাহলে এই 2 2 দিয়ে কাটলে আমাদের টোটাল খুঁটির দৈর্ঘ্যটা হবে 6 মিটার। ঠিক আছে, আমরা ওই যে উপরে যে একটা অঙ্ক করছিলাম সেম, আপনারা মাথায় রাখবেন এই ধরনের ভগ্নাংশ যখন দেওয়া থাকবে নিচেরটা হলো সম্পূর্ণ। এই জাস্ট ওই যে ছোটবেলার মতো ধরি এক্স বা এ বা ওয়াই, এগুলো ধরার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কথায় কথায় সবকিছুতে এক্স কে ডেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, এক্স আসলেই ঝামেলা হয়ে যাবে। বুঝে আছে? এমনি ভালো আছে, আমাদের এমনি ভালো হবে। বোঝেন? ভাইয়া শীট থেকে বুঝাবো, আগে বইয়ের অঙ্কগুলো করে দেই। আচ্ছা, আমাদের হলো পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখেন। বলছে এক ব্যক্তি, এখানে একটু মিস্টেক হয়েছে, জাস্ট আপনার টাইপিংটা। এখানে লেখছে এক ব্যক্তি তার টাকার, মানে এখানে লেখা হয়েছে তার টাকার, কিন্তু একসাথে হয়ে তার কাটার হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা তার কাটার দাম না, এটা হলো তার টাকার। আচ্ছা, এক ব্যক্তি তার টাকার, তার কাছে ধরেন যে একটা টাকা ছিল, বলছে এর মধ্যে 7 ভাগের 2 অংশ কি করছে সে? 7 ভাগের 2 অংশ দান করছে। ভালো মানুষ, বুঝে গেছে? এবং 7 ভাগের 2 অংশ দান করে অবশিষ্ট। একটু ভালো করে দেখেন, আগের অঙ্কগুলোতেই অবশিষ্ট কথাটা ছিল না, কিন্তু এইখানে এই অবশিষ্ট কথাটা আইছে। বলছে অবশিষ্ট টাকার 1/3 ভাগের 1 অংশ আবার কি করছে? ব্যয় করছে। এবং এই ব্যয় করার পরেও তার কাছে আরো 100 টাকা অবশিষ্ট আছে। এখন আপনাকে প্রশ্ন বলছে যে তার কাছে প্রথমে কত টাকা ছিল বা তার কাছে মোট কত টাকা ছিল। আপনি এখন বিষয়টা বোঝেন, আগের যে অঙ্কগুলো করছি ওইখানে অবশিষ্ট কথাটা ছিল না। ঠিক আছে, তখন আমরা এই যে 2/7 বা 1/3 যোগ করে নিচে সম্পূর্ণ অংশ ধরে আগের মতো করতে পারতাম, কিন্তু এইখানে একটু সমস্যা যে এখানে অবশিষ্ট একটা কথা দিয়ে দিচ্ছে, তার জন্য আমরা আগের মতো করতে পারতেছি না। তবে আগে আমরা একটু বিস্তারিত বড় আকারে করে বিষয়টা বুঝি, কি পরে শর্টকাট দেখাচ্ছি, দেখেন পরে শর্টকাট আরো সহজ। তো এই অংশটা আমরা কিভাবে করব দেখেন। আপনি এই যে এবার এক্স রে নিয়ে আসেন,
ঠিক আছে। এবার আপনাকে আমি এক্স নিয়ে এসে করাই, পরে এক্স এর আউট করে দেবো। তো আমরা প্রথমে মনে করলাম তার সম্পত্তি ছিল টোটাল কত, এক্স, এটা হলো টোটাল সম্পত্তি। তাহলে প্রথমে সে এই এক্স এর কত 7/2 দান করছে না, তাহলে 7/2 যদি দান করে তাহলে দান কতটুকু করছে, 2x/7, এটা কিন্তু দান করছে, এটা দান। ঠিক আছে, তাহলে তার কাছে এবার অবশিষ্ট কতটুকু আছে, তাহলে টোটাল থেকে দানটা বাদ দিলেই তো অবশিষ্ট পাবো। তাহলে দেখেন আমাদের পরবর্তী ধাপে হলো এই যে আমাদের টোটাল হলো এক্স, এক্স থেকে বাদ যাবে হলো 2x/7, এটা হলো দান, এটা হলো টোটাল। তাহলে বাদ দিলে আমার কাছে অবশিষ্ট কত আছে সেটা আমি পেয়ে যাবো। তো এখানে লসাগু কত হবে, 7, তাহলে এটা আসবে কত, 7x - 2x, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কত, 5x = 5x/7। তাহলে আমার কাছে হলো, এটা হলো আমার কাছে দান করার পরে অবশিষ্ট আছে। সবাই এইটুকু বুঝতে পারছেন? এইটুকু বুঝলে একটু ডান লেখেন, লেখেন যেভাবে বুঝতে পারছেন। ঘুরে ফিরে তো কয়েকজনই কমেন্ট করে, বাকিরা কি ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন? না বুঝলে একটু ভালোভাবে কমন কেন, দেখেন আমাদের হলো এই যে এটা হলো অবশিষ্ট আছে, এই 5/7 অংশের মধ্যে আবার সে কি করছে, 3/1 অংশ ব্যয় করছে। তাহলে আমি ব্যয় কতটুকু করছি আমার এখানে জায়গা নেই, আমি উপরে লিখতেছি। দেখেন এটা হলো আমার কাছে অবশিষ্ট ছিল 5 মানে 5x/7, এটার মধ্যে আবার আমি ব্যয় ব্যয় করছি কতটুকু, 1/3। তাহলে আমার ব্যয় কতটুকু করলাম, দেখেন এটা যদি গুণ করি 21x/5, এইটুকু কিন্তু আমি ব্যয় করছি ভাই, এটা হলো আমার ব্যয়। ব্যয় করার পর অবশিষ্ট কতটুকু আছে, তাহলে আমার ব্যয় করার আগে ছিল কত, 5x/7, এখান থেকে ব্যয়টা আমি বাদ দিয়ে দিই, 21 - 5x, এটা যদি বাদ দেই তাহলে আমার অবশিষ্ট টাকাটা পেয়ে যাবো। তো এখানে লসাগু কত হবে, 21, তাহলে এখানে হলো 3 7 দিয়ে যদি কাটি 15x - কত, 5x, তাহলে আমার কাছে অবশিষ্ট এখানে থাকতেছে 10x/21, এইটা হলো ফাইনালি আমার কাছে অবশিষ্ট থাকতেছে। এবং ওই 10x/21 এর আপনার একটা ভ্যালু দেওয়া আছে কত, 10x/21 যেটা অবশিষ্ট, যেটা সমান আপনার কাছে এখন 100 টাকা আছে। ঠিক আছে, তো এই যে 100 টাকা আছে, তাহলে এটাকে আমরা যদি 21টা এই পাশে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 21টা আমি এই পাশে নিয়ে এলাম, ওই পাশে ভাগ ছিল। এখন যদি আমি এক্স রাখতে চাই, এক্স এর সাথে 10 গুণ আছে জন্য এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখন কাটেন, এটা কাটলে কত, 10, ফাইনালি এক্স এর ভ্যালু আসতেছে কত আপনার, 210। তার মানে আপনার কাছে টোটাল টাকা আছে হলো কতগুলো, ছিল কত, 210 টাকা। আচ্ছা এখন আমরা বিষয়টাকে আরো একটু ফিল করার চেষ্টা করি, যে আমার কাছে তো অ্যান্সার পাইছি, আমার কাছে 210 টাকা। আচ্ছা কিভাবে, আমি দেখেন এত এক্স টেক্স, এক্স আসা মানেই ঝামেলা। ঠিক আছে, এক্স রে সবসময় দূরে রাখবেন। এক্স মানে যেন কি, ওই যে একটা ভিডিওতে দেখলাম এক্স মানে সাপ। আচ্ছা এখন এদিকে দেখেন আপনাদের, আমাদের প্রশ্নটা আমরা উত্তর পেয়ে গেছি কত, 210 টাকা ছিল না? তো আপনার এখন প্রশ্নটা একটু মিলান, 210 টাকার মধ্যে সে প্রথমে কি করছে, 7/2 অংশ দান। তাহলে 210-এর 7/2 অংশ কত আসে, 30 মানে 60 টাকা। তাহলে 60 টাকা দান করার পর তার কাছে কত টাকা ছিল, 150 টাকা। আচ্ছা 150-এর মধ্যে আবার সে কি করছে, 3/1 অংশ ব্যয় করছে। তাহলে 3/1 অংশ করলে কত টাকা আসে, 50 টাকা। তো এই 50 টাকা বাদ দিলে ফাইনালি তার কাছে কত থাকতো, 100 টাকা থাকতো। এইটা হলো আপনার কাছে দেওয়া ছিল, আপনার এখান থেকে উল্টা দিকে এটা নির্ণয় করতে হয়েছে। তো অঙ্কটা বিশাল বড় হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে না যে এত বড় অঙ্ক, হায় আল্লাহ কেমনে করি, পরীক্ষার খাতে তো কোনো কোনো কাগজ দেবে না বা পেজ দেবে না, কিভাবে কি করব। তো তাদের জন্য শর্টকাট, একটু ভালো করে মনোযোগ দেন। এইগুলো অঙ্ক আমি আগে বুঝলাম বিষয়টা, এখন এটাকে আমি শর্টকাট কিভাবে করব দেখেন। এরকম একটা বিশাল একটা টান দিয়ে নেব, টান দেওয়ার পর আমাকে প্রশ্নে প্রথমে কত দিছিল, 100 টাকা দিছিল না, 100 টাকা আমি লিখবো। আচ্ছা 100 লিখলাম। এখন দেখেন প্রশ্নে 2টা ভগ্নাংশ দেওয়া আছে, প্রশ্নে 2টা 3টা 4টা যে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, অবশিষ্ট কথা আছে না, প্রত্যেকটা ভগ্নাংশের হর উপরে গুণন করে দিবেন। দেখেন প্রথম ভগ্নাংশের হর কত, এখানে প্রথম ভগ্নাংশের হর আছে 7, আমি প্রথম ভগ্নাংশের হর 7 গুণ করলাম। পরবর্তী ভগ্নাংশের হর কত আছে, 3। ঠিক আছে, আমি গুণ করে দিলাম, আর তো কোনো ভগ্নাংশ নাই, তাহলে আমাদের আর করার প্রয়োজন নাই। এখন নিচে কি লিখবো, নিচে হলো প্রথম ভগ্নাংশের লব আর হরের পার্থক্য কত, দেখেন লব হলো 2, হর হলো 7, তাহলে পার্থক্য হলো এখানে কত হবে, 5। দ্বিতীয় ভগ্নাংশের লব আর হরের পার্থক্য কত, দেখেন উপরে 1 নিচে হলো 3, তাহলে পার্থক্য 2। আমি কি বুঝাতে পারছি, যে টাকা অবশিষ্ট দেওয়া থাকবে, আপনার এই ধরনের অবশিষ্ট কথা থাকলে চোখ বুজে আগে টাকাটা লিখে নেবেন, পরে যতগুলা ভগ্নাংশ থাকবে সবগুলোর হর উপরে লিখবেন। এই যে হরগুলো আমরা উপরে লিখছি, আর নিচে লিখছি হলো লব হরের পার্থক্য, যেটা ভগ্নাংশের লব হরের পার্থক্য লিখে এখন কাটাকাটি করবেন, টাকা চলে আসবে। 5 দুগুণা কত, 10, 10 দ্বারা ওরে কাটলে 10,
3 10 = 30, 30 7 দ্বারা গুণ করলে 210, ঘুরে ফিরে ওইটাই অ্যান্সার আসবে। তাহলে এত সময় আছে আমাদের আগের মতো করার। এই যে জাস্ট আমরা 15 থেকে 20 সেকেন্ডে এই ক্যালকুলেশনটা করে দেবো, আমাদের অঙ্কে অ্যান্সার হয়ে গেছে। এই বুঝতে পারছেন? এটা যারা বুঝতে পারছেন তাদের সবাইকে চকলেট দেওয়া হবে। সবাই একটু কমেন্টে ডান লেখেন, কালকে সে চকলেট নিয়েন। একটু সবাই কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, ডান ভাইয়া ডান। সবাই একটু কমেন্ট করেন, সবাই সবাই একটু মতামত নিয়ে আমরা পরবর্তী অংশে আমাদের ভগ্নাংশ থেকে মোটামুটি অঙ্ক করা শেষ। ভগ্নাংশ থেকে আমরা এখন গড়ের যে অংশটা আছে এখান থেকে 2 থেকে 4টা অঙ্ক আপনাদেরকে করাবো। ঠিক আছে, ক্লাস বড় করব না, ক্লাসটাকে ছোট করে শেষ করে দেব। তবে আপনারা সবাই একটু কমেন্ট করেন। ডান ডান। আর বাকিরা কি বোঝেন নাই? বাকিরা কমেন্ট করতেছেন না? আসেন, আপনাদের আমি যতগুলো ক্যাটাগরি অঙ্ক করালাম, আমি প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা স্যাম্পল করাচ্ছি। আপনাদের এগুলা বিস্তারিত একই ক্যাটাগরির একাধিক অঙ্ক আপনাদের শিটে দেওয়া আছে। ঠিক আছে, এই যে আমাদের শিটটা, তো যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু শিট আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। আমরা আবার একটু আপনাদেরকে বলি, আমাদের অনলাইন অফলাইন দুইটা ব্যাচই চলমান আছে। তো যারা অনেক দূরে আছেন, কোচিং এসে ক্লাস করা সম্ভব না, তারা চাইলে আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি অনলাইনে ভর্তি হলে আমরা আপনার ঠিকানায় বই, শিট বা আমাদের কোর্স প্ল্যান, এই যে সুন্দর করে আমরা কিভাবে কবে কয়টা ক্লাস নেব A to Z এখানে দেওয়া আছে। আপনার ফুল কোর্স প্ল্যান, যে এই কোর্স প্ল্যান অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ চান্স পাবেন। এখানে সবকিছু A to Z দেওয়া আছে। তো আপনারা টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান, আমাদের কোর্স ফি সীমিত। আপনি আমাদের অনলাইনে নক দিলে আমরা আপনাকে বিস্তারিত সবকিছু বলে দেব। আর যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা অবশ্যই কোচিং এ আসেন, কোচিং এসে ক্লাসগুলো করেন। আশা করি ক্লাসগুলো এনজয় করতে পারবেন। এখানে যে ভাইয়া বা স্যাররা ক্লাস নেয় প্রত্যেকটা ক্লাস আপনার উপভোগ করতে পারবেন, মনে হবে না যে প্রেশার লাগতেছে, কিছু শিখতেছি। পড়া আসলে যে পড়া কতটা সহজ এখানে আসলে বুঝতে পারবেন। আমি ইনভাইট করব, আমি আপনাকে বলবো যে আপনি আসেন, আপনার ইনভাইট, আমাদের সামনে এসে ক্লাসগুলো করেন, দেখেন আসলেই কতটা সহজ। ঠিক আছে, ওকে। আসেন আমাদের লাস্ট অন, শতকরা লাস্ট অন অঙ্ক 4 চার্জ শেষ। চার্জে লাগিয়ে ক্লাস করেন। ওকে, এখন দেখেন কোন ভগ্নাংশ, এখানে আপনাকে বলছে একটা ভগ্নাংশের 1/4 মানে 1/4 মানে কি 4/1 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। এটা হলো আপনাদের অপশনে দিয়ে রাখছে। আমরা সব সময় কিন্তু একটা সংখ্যা ধরে নেই, অত ধরার কি প্রয়োজন ভাই, একটু ভালো করে বোঝেন। এই যে একটা ভগ্নাংশটা কি 4/1 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20। তাহলে আমি এটা লিখছি, তাহলে এইটা যেহেতু এই পাশে বিয়োগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 20 প্লাস কত 4, তাহলে এটা ইকুয়ালটা কত আসবে 24। এখন দেখেন আমরা বলছিলাম তাহলে 4/1 সমান কত আছে 24। আমি সবসময় বলছি নিচে যেটা থাকে সেটা হলো সম্পূর্ণ অংশ। তাহলে একটা সংখ্যার যেহেতু 4/1 সমান 24, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি অবশ্যই 4 ভাগ। তাহলে আপনার এই যে উপরে যেটা আছে এটা হলো 1/এর মান যদি 24 হয়, তাহলে 4/এর মান কত, 4 গুণ করে দিলে হয়ে গেল। আপনাদের হলো এটা হবে হলো 96, এটা হলো হবে 96। ইয়াল্লা, আপনারা কমেন্টে কিলাকিলি লাগাইছেন কেন ভাই? ঠিক আছে, ফারজানা আক্তার লিমা, হ্যাঁ ফারজানা আক্তার লিমা আমার ভাগ্নি হয়, মামা ডাকতেই পারে। এটা সে মামাও বলে, মাঝে মাঝে স্যারও বলে, তাহলে সমস্যা নাই, সে আমার ভাগ্নি হয়, সে আমাকে মামা ডাকছে। অন্যজন কি আবার কমেন্ট করছে, আচ্ছা সমস্যা নাই। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ভগ্নাংশ শেষ। আমি কমেন্টগুলো পড়লাম আর একটু মজা নিলাম, এরা কমেন্টে কিলে কি লাগেছে। না, ফারজানা আক্তার লিমা আমার পরিচিত, সে আমার ভাগ্নি হয়, সেজন্য আমাকে মামা ডাকছে। তাছাড়া মাঝে মাঝে স্যারও ডাকে। ঠিক আছে, ছোট মানুষ মামা বা স্যার কোনোটাই ডিজার্ভ করি না, বাট একটা ডাকলেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া ডাকে, এটাই শুনে ইউজ টু।
অন্যান্য ডাকগুলো ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, অনেক মেয়ে অনেক সময় ঢং করে ডাকে না ভাইয়া, এটা শুনতেও ভালো লাগে নিশ্চয়। ওকে, আসেন আমরা হলো এখন পরবর্তী অংশ শিখবো হলো গড়। ঠিক আছে, আচ্ছা গড়কে আমরা ইংলিশে কি বলি? অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজটা আমরা কিভাবে নির্ণয় করি আপনারা কিন্তু জানেন। ধরেন যে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, 20, 25, 30, 40। এই 4টা সংখ্যাকে যদি আমি যোগ করি টোটাল সংখ্যা কত? 4। 4 দ্বারা ভাগ দিলে যেটা পাই সেটা হলো কি? অ্যাভারেজ বলা হয়। এটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে এটাকে আমরা একটা সূত্রের মাঝে নিয়ে আসি। এই যে উপরে এটা হলো কি আসে? সাম আসে না? এটাকে আমরা লিখবো হলো সাম। আর এই যে নিচে যে 4 লিখছে এটা হলো কি? টোটাল নাম্বার। তো এটাকে আমরা হলো টি লিখবো বা এন লিখতেও পারি, কোনো সমস্যা নাই। তো সাম আমি বড় আকার না লিখে ছোট আকারে লিখলাম এস। তো আমরা কিন্তু দেখেন একটা সূত্র পেলাম, অ্যাভারেজ নির্ণয় করতে কি? সাম রে টোটাল নাম্বার দ্বারা ভাগ করা। তো ভাই এই সূত্র পরীক্ষার আমাদের তেমন ইউজ করা হয় না বললেই চলে। আমাদের সবচেয়ে বেশি নির্ণয় করতে হয় যোগফল। আমাদের অ্যাভারেজ আর টোটাল নাম্বার দেওয়া থাকে, আমাদের বেশিরভাগ নির্ণয় করতে হয় কি? যোগফল। তো আমরা যোগফলটা কিভাবে নির্ণয় করব একটু ভালো করে বোঝেন বা বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে এই পাশে টিটা কি ভাগ আছে না? তো টি যদি এই পাশে ভাগ থাকে তাহলে এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো আমরা দেখেন এ গুণন টি ইজ ইকুয়াল টু কত আসবে? সাম। বুঝতে পারছেন? তো আমাদের যখন যোগফল নির্ণয় করতে হবে তখন আমরা কি করব? এই যে অ্যাভারেজ গুণন টোটাল নাম্বার, এই দুইটা গুণন করলে আমাদের সাম পেয়ে যাব আমরা। ঠিক আছে, আবার দেখেন এখানে ধরেন যে আপনাদের সাম দেওয়া আছে, অ্যাভারেজও দেওয়া আছে, টোটাল নাম্বার দেওয়া নাই। তাহলে এটাই পাশে গুণ আছে না? ওইখানে যদি আমি টোটাল নাম্বার নির্ণয় করতে চাই সামরে কি করব? অ্যাভারেজ দ্বারা ভাগ করব। কিন্তু এটা তেমন বেশি লাগে না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে। এই যে এটা ইম্পর্টেন্ট, এটা যোগফল নির্ণয় করতে গড় আর টোটাল নাম্বারকে আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমাদের যোগফল চলে আসবে। এইটাকে আপনারা ভালো করে মাথায় একটু ঢুকিয়ে নেন, এটা আমরা বুঝলে হয়ে যাবে। এখন দেখেন যদি এই সূত্রটা বোঝেন আমাদের গড় শেষ। গড়ের মতো সহজ অঙ্ক আমি গড়ের সব অঙ্ক করাবো না, জাস্ট কয়েকটা অঙ্ক আপনাকে বুঝিয়ে ধরে ধরে করাবো যাতে আপনার বাদ বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। ক্লাস বড় হয়ে যাচ্ছে, অনেকের ফোনে চার্জ শেষ হচ্ছে, খিদা লাগতেছে, ভাই তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি, তাও চিন্তা করিস না, ক্লাস কর মনোযোগ দি। আচ্ছা দেখেন পরবর্তীতে, দেখেন আপনাদের হলো এখানে একটা সংখ্যা দিচ্ছে 0, 5, 7। বলছে এর গড় কত? আচ্ছা এখানে অনেকেই ভুল করে থাকে, শূন্যকে সংখ্যাই মনে করে না। কিন্তু এখানে তো শূন্য একটা সংখ্যা, টোটাল 3টা সংখ্যা আছে না? 3টা যোগ করে 3 দ্বারা ভাগ দিতে হবে। অনেকেই 5 আর 7 যোগ করে 2 দ্বারা ভাগ দেয়, শূন্যটা চোখেই পড়ে না। তো এটাকে চোখে ফেলতে হবে, তাহলে এটা আমাদের গড় আসবে কত? 4। অ্যান্সার 4, গড় 4। এটা একটু ভালো করে বুঝে নেন। আচ্ছা এখন আসেন পরবর্তীতে হলো আমরা হলো আরেকটা অঙ্ক আছে, এখানে বলছে 100 জন পরীক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার। দেখেন টোটাল শিক্ষার্থী আছে 100 জন, এই 100 জনের গড় নাম্বার, একটা পরিসংখ্যান একটা সাবজেক্ট, যে সাবজেক্টের গড় নাম্বার 70 হলে তাদের যোগফল কত হবে? 7000। অনেক নাম্বার পাইছে। এখন বলছে এদের মধ্যে 60 জন শিক্ষার্থী, এই 100 জনের মধ্যে থেকেই কিন্তু 60 জন শিক্ষার্থী যাদের গড় কত আছে, দেখেন যাদের গড় নাম্বার দেওয়া আছে হলো 75। আপনাকে আমি বারবার বলছি আমাদের যোগফলটা বেশি নির্ণয় করতে হবে। 100 জনের গড় নাম্বার 70 আর এদের মধ্যে 60 জনের গড় হলো 75। তাহলে এখন 60 জনের যোগফল কত আসবে? 4 5 একটা শূন্যের পাশে বসাই নিলাম, 4 5 20, 0 2, 6 7 42। আচ্ছা কি করলাম? আচ্ছা দেখেন 5 6 30, হ্যাঁ 45, এটা হবে হলো 45। আচ্ছা এখন একটু ভালো করে বোঝেন, 100 জনের মধ্যে যদি 60 জন চলে যায় তাহলে আর বাদ থাকে কতজন? 40 জন। আচ্ছা আমি 100 জনের যোগফল থেকে যদি 60 জনের যোগফল বাদ দিয়ে দেই তাহলে আমার আর কত থাকে? 2500। তাহলে আমি কি বলতে পারি না যে অবশিষ্ট এই 40 জনের যোগফল 2500? তাহলে এই 2500 যদি আমি 40 দ্বারা ভাগ দিই তাহলে অবশিষ্ট স্টুডেন্টদের গড় নাম্বার পাবো। দেখো অবশিষ্ট স্টুডেন্টের গড় কত? একটা শূন্য কাটা, 4 দ্বারা এর কাটলে 4 6 24, হাতে আমার 1 শূন্য কেটে নিলে 2.5, এটা আসবে হলো 162.5। দেখছেন এরা এত ভালো স্টুডেন্ট নাই, 75 জন 60 জন ভালো ছিল যাদের গড় নাম্বার ছিল 75, আর বাকি 40 জন একটু খারাপ, তাদের কত? 62.5।
এইভাবে আমরা ইজিলি গড়ের অঙ্কগুলো করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন যে বিষয়টা কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা 4500, থ্যাংক ইউ। আমি অনেকে কমেন্টে বলতেছে 4500, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন দেখেন যদি এরকম থাকে তাহলে কি আমরা খুব সহজেই করতে পারবো না? এখন আরেকটা অঙ্কে বলছে একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করে। এখানে কিন্তু গড় দেওয়া নাই, টোটাল টাকা দেওয়া আছে, সে 12 দিনে 500 টাকা আয় করে ফেলছে। আচ্ছা, তার পরবর্তীতে বলছে প্রথম চার দিনে গড় আয় করে হলো, সে হলো 40 টাকা করে। তাহলে দেখেন প্রথম 4 দিনে যদি গড় 40 টাকা করে আয় করে, তাহলে প্রথম 4 দিনের যোগফল কত হবে? 160। তাহলে এই 12 দিন থেকে যদি 4 দিন বাদ দিই, বাকি 8 দিনে তার কত টাকা ইনকাম হয়? 340। তাহলে এখন এই 340 যদি 8 দ্বারা ভাগ দেই, তাহলে কি আমি 8 দিনের গড় পাবো না? ওই আগের মতোই না? তাহলে এটা ভাগ দিলে 4 8 32, সাথে 2, 42.5। অ্যান্সার হলো 42.5। এই অঙ্কগুলো খুব সহজ, ঠিক আছে? এটা ছোটবেলা থেকেই করছেন, আরো সহজ। তারপরে আমরা কিছু ক্যাটাগরির অঙ্ক দেখাই দিচ্ছি, যে দেখেন এখানে কিচ্ছু না, শুধু আমি যোগ বিয়োগ গুণন ভাগ এগুলোই করতেছি, আর কোনো কিছু করা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কি অঙ্ক আছে? যে 3টি সংখ্যার গড় 6। আচ্ছা, একটু ভালো করে বোঝেন। 3টি সংখ্যার গড় আছে 6, তাহলে 3 সংখ্যার যোগফল কত? 18। বলছে 3টি সহ 4টি সংখ্যা, মানে আর একটা নতুন সংখ্যা যোগ হয়েছে, যোগ হয়ে 4টি সংখ্যার গড় হলো 8। তাহলে 4টি সংখ্যার যোগফল কত? 32। এখন আপনাকে বলছে নতুন যে সংখ্যাটা যোগ হয়েছে, তাহলে দেখেন আমি 4টা থেকে যদি এই 3টা বাদ দিই, তাহলে একটা সংখ্যা যেটা নতুন যোগ হয়েছে সেটা পেয়ে যাবো, এবং সেই সংখ্যাটা কত হবে? 14। আপনার প্রশ্নে সেই সংখ্যাটা চাই না, সেই সংখ্যার অর্ধেক কত? তাহলে 14 2 দ্বারা ভাগ দিলে সেই সংখ্যার অর্ধেক কত হবে? 7 হবে। এই হলো আপনার এই যে অঙ্ক। এগুলো অঙ্ক দেখেন আপনি নিজেই, একদম বাচ্চা অঙ্ক, যেগুলো আপনি ইজিলি পারবেন, কিন্তু গড়ের অঙ্ক এর থেকে কঠিন হয় না, ঠিক আছে? আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি, শুধু যদি এই অঙ্কগুলো টেকনিক বা সবকিছু মাথায় নেন, বাজারের এমন কোনো বই নাই যে কোনো অঙ্ক পারবেন না। ইনশাআল্লাহ মোটামুটি সব পারবেন, 1 থেকে 2টা এক্সেপশনাল ব্যতীত। ওই 1 থেকে 2টা এক্সেপশনাল বলতে এইগুলাই 2 থেকে, মানে আমি একটা ফর্মুলা শিখেছি, একটার সাথে 2টা প্যাচ লাগাই দেয়, তাছাড়া কিছু না। তো আপনাদের একদম ধরেন যে ম্যাথ পানি পানি হয়ে যাবে যদি এই বিষয়গুলো একটু ভালো করে বোঝেন। আর আমি আপনাদের জন্য ক্লাসটা রেকর্ড রাখবো, যে কোনো সময় আপনারা টেনে ক্লাসটা দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। মুক্তারও জয়েন করে ফেলছে, মুক্তারকে স্বাগতম। মুক্তার কমেন্ট করছে 42.5। আচ্ছা, ওই অঙ্ক 2 মিনিট আগে হয়ে গেছে, 2 মিনিট আগে কমেন্ট করছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এইভাবে কি গড়ের অঙ্কগুলো কি খুব সহজে ইজিলি করতে পারতেছি, ঠিক আছে? আমরা গড়ের কঠিন অঙ্ক তেমন বেশি আপনাদের করাবো না। আচ্ছা, আর 1-2টো অঙ্ক করে শেষ করে দেই, কি বলেন? দেখেন আমাদের জাস্ট বইতে অ্যাভারেজে যে বাকি অঙ্কগুলো আছে এগুলো খুব সহজ, যে ক্যাটাগরি করছি এইরকমই। তো আমি কি ক্লাসটা শেষ করব? সবাই একটু কমেন্টে জানান, নাকি বাকিগুলো করে দেবো? একটু আমাকে কমেন্টে জানান, যদি সমস্যা থাকে আমি করে দেবো, আর যদি বলেন যে না ভাইয়া সমস্যা নাই, তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আপনারা সবাই একটু কমেন্টে জানান যে বাদ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো কি করে দিতে হবে, নাকি আপনি পারবেন? না পারলে আমি করে দেব, সমস্যা নাই। সবাই একটু কমেন্টে জানান যে সমস্যা আছে, ভাইয়া করে দিলে ভালো হয়, তাহলে আমি করে দেব। আর যদি না থাকে তাহলে বলেন যে ভাইয়া ঠিক আছে, শেষ করে দেন। সবাই একটু কমেন্ট করেন ফার্স্ট। কোনো রেসপন্স নাই, সবাই কি ঘুমিয়ে গেছে? ভাইয়া শীত থেকে করে দেন। আচ্ছা, একজন বলছে শীত থেকে করে দেন, আর বাকিরা সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন, আমি না হলে কেউ সময় নষ্ট করবো না, আমি যদি সমস্যা থাকে ক্লাস করে দেব। শীটের 24 নাম্বারটা। আচ্ছা, আর কার কি দেখেন আমাদের শীটের 24 নম্বর অঙ্কে। স্যার কইরা দেন। আচ্ছা, করে দেন, করে দেব। আচ্ছা, একটা মেয়ে জাস্ট শীটের একটা প্রশ্ন বলছে, দেখি ওইটা আগে ওকে সলভ করে দেই। এই যে এটা হলো আমাদের শীট, এই শীটেরও যাদের পিডিএফ লাগবে আমাদের নক দেবেন, আমরা দেব। এখানকার এই যে একটা না অঙ্ক বলছে হলো 24 নম্বর অঙ্ক, শীটের 24 নম্বর অঙ্কে বলছে কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরও
তার 13/5 অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? আচ্ছা, একটু ভালো করে বোঝেন। সে টোটাল একটা পুস্তক মানে একটা বইয়ের কত পেজ পড়ছে? 96 পেজ পড়ছে। বলছে 96 পৃষ্ঠা পড়ার পরেও, ঠিক আছে, তার 13/5 অংশ বাদ আছে। একটু ভালো করে বোঝেন, 13/5 অংশ বাদ আছে। তাহলে টোটাল পৃষ্ঠা সংখ্যা কত? আচ্ছা, আমি একটু আগে বলছি না যে নিচে যে অংশটা থাকবে সেটা হলো সম্পূর্ণ অংশ। নিচে যে অংশটা থাকবে সেটা হলো কি? সম্পূর্ণ। তাহলে পুস্তকটি টোটাল কত অংশ হবে? 13 অংশ। তো 13 অংশের মধ্যে 5 অংশ বাদ আছে, মানে সে পড়ে ফেলছে কত অংশ? এই 5 দিলে 8 অংশ সে পড়ে ফেলছে। তাহলে এই 8 অংশের মানে কত আছে? 96 না? তাহলে আমি লিখতে পারি না 8 অংশ সমান কত? 96। 1 অংশ সমান কত? 8 দ্বারা ভাগ। ওকে, তাহলে আমার নির্ণয় করতে হবে টোটাল পুস্তকের অংশ। টোটাল পুস্তক কত? 13 না? তাহলে কি 13 দ্বারা গুণন। একটু আগেই তো বলতেছি যার উপর ডিপেন্ড করে মান বের করব তার দ্বারা ভাগ, যাকে বের করব তার দ্বারা গুণন। তাহলে এই যেটা কাটাকাটি করেন, দেখেন 8 আপনাদের কত হবে? 8 × 96 হয়। হ্যাঁ, 8 × কত? 96। এখন 12 আর 13 গুণন দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই হলো আপনাদের অ্যান্সার। বোঝা গেছে? যে আপনাদের হলো 30, আপনাদের 30 156। এটার অ্যান্সার হলো 156। এই সমস্যা ক্লিয়ার হয়েছে? কি যেন কে কমেন্ট করছিল? তাসলিমা নূর সায়দা। আচ্ছা, তাসলিমা নূর সায়দার কি বুঝতে পারছেন 24 নাম্বার? ভাইয়া নাম্বার বইলা দিবেন কষ্ট করে। আচ্ছা, করে দিছে। আচ্ছা জি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আসেন, অনেকেই বলতেছে বইয়ের অঙ্কগুলো করে দিতে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি ফার্স্ট তাহলে ওগুলো করে দেই। সবাই একটু দেখেন। পরবর্তী একটা অঙ্কে বলছে যে একটি ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত নাম্বার। আচ্ছা, একটা বিষয় একটা ছাত্র 4টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে ফেলছে, সেখানে নাম্বার দিয়ে দিচ্ছে হলো আপনাদের কি 91, একটাতে পাইছে 91, ভালো ভালো স্টুডেন্ট অবশ্যই। 91, 88, 86, তারপরে হলো একটাতে করছে 78। এখন তার স্বপ্ন যে পঞ্চম পরীক্ষা শেষে তার অ্যাভারেজ হবে 85 নাম্বার। ঠিক আছে, আপনারা যেমন এই যে পরীক্ষা দেন না, ধরেন যে বাংলা প্রথম পত্রে আপনি পাইছেন হলো 70, আপনি বলেন আমার তো টোটাল লাগবে হলো 180 নাম্বার, নাহলে প্লাস থাকবে না। তাহলে দ্বিতীয় পত্রে অবশ্যই কত পেতে হবে? 90। তারও টার্গেট যে টোটাল অ্যাভারেজ 85 থাকবে। তাহলে টোটাল যোগফল সে কত চাচ্ছে সবগুলোর? দেখেন 5 5 আর 25 এর 5 আর তার মধ্যে 5 আর 40, মানে সে চাচ্ছে টোটাল 425 থাক। তো 425 মধ্যে তার কত নাম্বার এখানে আছে? 4টা তো আছে। তাহলে 4টা যোগ করে এখানটা বাদ দিলে পঞ্চম পরীক্ষায় কত পেতে হবে সেটা বের হয়ে যাবে। তো এটা একদম ইজি। তাহলে এখানে যোগ করে কত পেতে হবে একটু ভালো করে বোঝেন। 8 আর 6 কত হয়? 14, 14 8 কত হয়? 22, 22 আর 1 কত? 23, 23 এর 3 হাতে আমার 2, 9, 9 17, 17 25, 25 আর 9 কত হয়? 34। তাহলে কিন্তু 343 নাম্বার আছে অলরেডি। 343 নাম্বার থাকলে তার কাছে আর কত পেতে হবে? 82। তাহলে পঞ্চম পরীক্ষায় তার পেতে হবে 82। আপনার পরীক্ষায় বলছে পঞ্চম পরীক্ষায় কত পেলে এভারেজ 85 থাকবে। তো এটাকে আপনি ইজিলি একটু সাজায় নেন, তাহলে তার পেতে হবে টোটাল হলো 82 নাম্বার। এই হলো তার অঙ্ক। তাছাড়া আর কোনো কিছু এইভাবে বলা হয়নি। ঠিক আছে, তারপরে হলো বলছে 9টি সংখ্যার গড় 12 হলে এদের প্রথম 7টির গড়। আচ্ছা ভাই, 9টি সংখ্যার গড় 12 মানে কি? এদের যোগফল কত? 9 12 কত হয় বলেন? 9 12 108। ওকে, এখন বলছে প্রথম 7টির গড় কত? 10। তাহলে প্রথম 7টির যোগফল কত? 70। তাহলে দুইটি সংখ্যা কত হবে? আসতেছে 38। তাহলে এই যে অবশিষ্ট দুইটি সংখ্যা যদি 38 আসে, দুইটি সংখ্যার গড় কত হবে? 19। দুইটি সংখ্যার গড় হলো 19। এটা হলো আপনাদের বইয়ের 7 নাম্বার অঙ্ক, 499 নাম্বার পেজে। আপনারা, আমি জাস্ট অঙ্ক করতে কিন্তু মুখে মুখে অঙ্কটা বলতেছি, জাস্ট অ্যান্সার আকারেই বলতেছি, কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা অঙ্কে দেওয়া আছে, এটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন বলছে 3 জনের একটি দলে, 3 জন, একটা দলের 3 জন আছে। পরবর্তী অঙ্কে বলছে 3 জনের একটি দলে আছে যাদের বয়স গড় বয়স 24। তাহলে 3 জনের বয়সের যোগফল কত আসবে? 72। এখন আপনাকে বলছে কারো বয়সী 21 কম না। তাহলে একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? মাথায় রাখবেন, আমাদের এখন 3 জনের বয়স আছে 72, কারোরই কত হবে না? 21 কম না।
একজনের সর্বোচ্চ কত হতে পারে, এটা হলো প্রশ্ন। তো আমরা যদি একজনকে সর্বোচ্চ করতে চাই তাহলে বাকি দুজনকে কি সর্বনিম্ন করতে হবে। তো বাকি দুজন সর্বনিম্ন কত করে পাবে, 21 তাহলে 21 দিয়ে দিলে 42 শেষ। এখান থেকে 42 বাদ দিলে একজন সর্বোচ্চ 30 হতে পারবে, এর বেশি হতে পারবে না, কারণ আপনাকে তো বলে দিচ্ছে যে একজন সর্বনিম্ন 21 করে হবে। যদি এই কন্ডিশন না দিত তাহলে আমি ওই দুইটারে দিতামই না কিছু, সম্পূর্ণ ওর বয়স কত 72 দিয়ে দিতাম। ঠিক আছে, বয়স তো এক্ষেত্রে একদিন দিতে হবে, না হয়তো বয়স তো এভাবে হবে না, তারপরে দিতাম না। যদি টাকা হয়তো বলতো 72 টাকা তিনজনের মাঝে ভাগ করে নাও, একজন সর্বোচ্চ কত পাবে, বলতাম কি 72 টাকাই পাবে, ওই দুজনকে দিত না, মেরে দিত। বাঙালি তো মেরে দিতে খুবই অভ্যস্ত। ঠিক আছে, আর যদি বলতো যে 5 টাকা করে সর্বনিম্ন দিতে হবে, তাহলে ওদের সর্বনিম্ন 5 টাকা করে দিয়ে আর একজন সর্বোচ্চ 62 টাকা নিয়ে নিত। তো এই হলো আপনাদের এই অঙ্কটা ছিল এইরকম। আচ্ছা, পরবর্তীতে হলো আপনাদের বলা হয়েছে যে 10টি সংখ্যার গড় x আছে, 10টি সংখ্যার গড় x হলে যোগফল কত, 10x। বলছে এদের মধ্যে 5টি সংখ্যার গড় হলো y, তাহলে 5টি সংখ্যার যোগফল কত, 5y। আবার বলছে অপর 5টি যোগফলের গড় হলো z, তাহলে অপর 5টি যোগফল কত হবে, 5z। তাহলে আমরা 10x = 5x এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা এখান থেকে 5 ভাগ নেই, তাহলে y + z, এখানে কত 10x, তাহলে 5 দুই পাশে ভাগ দেই, 2x + y, এটা হলো আপনাদের অ্যান্সার। দেখেন 2x = y + z, এটা হলো একটা অ্যান্সার। আমি একটু তাড়াহুড়া করে করাচ্ছি, জাস্ট শেষ করতে হবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে বোরিং হয়ে যাচ্ছে, তার জন্য জাস্ট হালকাভাবে দেখাচ্ছি। ক্লাস শেষে আপনারা করতে পারবেন, এগুলো রেকর্ড থাকবে, আপনি টেনে টেনে দেখতে পারবেন, ধীরে ধীরে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, পরবর্তীতে হলো যে 11টি সংখ্যার গড় 60। আচ্ছা, 11টি সংখ্যার গড় 60 হইলে, আচ্ছা 11টি সংখ্যার গড় 60 হলে 6 11 60 যোগফল কত, 660। এখন বলছে এদের মধ্যে 5টি সংখ্যার গড় হলো 58, তাহলে 5টি সংখ্যার যোগফল কত আসবে, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 5 25, 290। ঠিক আছে, এটা হলো আসবে 290। এবং পরবর্তী আরো 5টি সংখ্যার গড় বলছে কত, আরো 5টি সংখ্যার গড় বলছে হলো 56। আচ্ছা, 56 হলে এদের যোগফল কত আসবে, 5 6 30 শূন্য, হাতে আমার 3 5 5 280। আর দেখেন 11টার মধ্যে এখানে পাইছে কত, 10টি সংখ্যা না, 10টি সংখ্যার গড় কত আসতেছে আপনাদের 570। আচ্ছা, তাহলে 10টি সংখ্যা, 11টা থেকে 10টি সংখ্যায় 570 বাদ দিলে অপর সংখ্যাটা পেয়ে যাচ্ছে। 16 থেকে 7 বাদ দিলে এটা হলো কি, আর 11 নম্বর সংখ্যাটা 90। অ্যান্সার কত হবে, 90। এই হলো আপনার অঙ্ক। তো এখন আহামরি কঠিন কিছু না। ওকে, ঠিক আছে, পরবর্তী অঙ্কে আসি আমরা। পরবর্তী অঙ্কে আমাদের কি বলছে, 6টি সংখ্যার গড়। আচ্ছা, 6টি সংখ্যার গড় হলো 6, বলছে প্রত্যেকটি সংখ্যা থেকে 2 করে বাদ দিলে। আচ্ছা, 6টি সংখ্যার গড় 6, প্রত্যেক সংখ্যা থেকে 2 করে কমালে গড়ও 2 কমবে, তাহলে আমাদের গড় হবে কত, 4। এটা তো জাস্ট একটু ভালো করে বোঝেন। যদি বলতো যে 6টি সংখ্যার গড় 6, একটি সংখ্যা থেকে 2 কমালে গড় কত, সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করার প্রয়োজন হতো, কিন্তু প্রত্যেকের থেকে 2 কমায় দিলে গড়ও 2 কমে যাবে। এখানে তেমন আহামরি কঠিন কোনো কথা বলে নাই। পরবর্তী অঙ্কে আপনাদের কি বলছে, 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল কত। ধারাবাহিক বলুক আর যেটাই বলুক, 1 থেকে 50 1 থেকে 100, এটার ক্ষেত্রে আপনার শর্টকাট করবেন কি, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2। তো এখানে প্রথম সংখ্যা কত আছে, 1, দ্বিতীয় লাস্ট সংখ্যা কত, 9, এটাকে 2 দ্বারা ভাগ দিলে গড় কত, 5, অলওয়েজ কত, গড় 5। আর যদি বলতো যোগফল কত, তাহলে এই যে 5 গুণন টোটাল নাম্বার, এখানে 1 থেকে 9 এর মধ্যে টোটাল নাম্বার ছিল কয়টা, 9টা, 9 দ্বারা গুণন দিলে আপনার টোটাল যোগফল পেয়ে যেতেন কত, 45। এই অঙ্কে যদি গড় চাই তাহলে এইটুকু করবেন, আর যদি যোগফল চাই তখন এই গড়কে টোটাল নাম্বার দ্বারা গুণন করলে আমরা যোগফল পেয়ে যাব। এটাই হলো আপনাদের এখানে অঙ্ক। ওকে, পরবর্তীতে আপনাদের বলছে 3 8 10 এর গাণিতিক গড় 7 না। দেখেন কত, 6 8 10। আচ্ছা, এটার যোগফল কত হয়, 24। আচ্ছা, এখন আরো দুইটা সংখ্যা দেওয়া আছে কত, 7 আর 9, তাহলে এর সাথে 8 মিলেই কত হবে, 24। যোগফল সেম হওয়া মানে গড়টাও সেম হওয়া, তাহলে আরেকটা সংখ্যা কত নিতে হবে, 8 নিলে এটা হলো আপনাদের সেম হবে, যার পরবর্তী অঙ্ক আপনাদের 13 নম্বর অঙ্ক। তো এই ছিল হলো আপনাদের অঙ্ক, এবং লাস্ট ওয়ান একটা অঙ্ক আছে যে অঙ্কটা আমি করে দিচ্ছি। ওকে, দেখেন 14 নম্বর অঙ্ক। শেষন বলছে ক ও খ, মানে ক খ গ এর গড় বয়স 40, মানে 3 জন ব্যক্তির গড় বয়স 40 হলে যোগফল কত, 120। এখন বলছে প্রথম দুজনের সমষ্টি হলো 85। আচ্ছা, 85 হলে আরেকজন কত হবে, তো এই যে 3 জনের যোগফল থেকে 2 জনের সমষ্টি বাদ দিয়ে দিলেই হয়ে গেল, তাহলে এটা 5 হাতে 1 9 35। অ্যান্সার হলো
35। ওকে, সবাই কি এইটুকু বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে ডান লেখেন যে বুঝতে পারছি। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করেন, আমি কমেন্ট শেষে আপনাদের আমি শীটের যেগুলো সমস্যা আছে সেগুলো বুঝিয়ে দেবো। সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি ফার্স্ট একটু ডান লেখেন যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, ডান। বাকিরা কই? বাকিরা একটু কমেন্ট করেন তাড়াতাড়ি ভাইয়া শীটের। আচ্ছা, শীট করে দেবো, আগে জাস্ট এই এই যতটুকু বুঝাইছি এইটুকুর মধ্যে কারো সমস্যা আছে নাকি একটু ভালো করে কমেন্ট করে জানান। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমাকে অনেক সুন্দর লাগছে না? তো আমাকে কেমন দেখাচ্ছে এটাও একটু কমেন্ট করে জানান। তো সব তো খালি অঙ্কেরই কথা বলতেছেন যে আপনার জন্য এত কষ্ট করতেছি, কত মেকআপ করে ক্যামেরার সামনে আসলাম, তো কেমন লাগতেছে এটা বলবেন না? সবাই একটু কমেন্ট করে জানান যে ভাইয়াকেও কেমন লাগতেছে। বাবা, কোনো রেসপন্স নাই। আচ্ছা, সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন। আচ্ছা, ওকে, পাচ্ছি রেসপন্স। শুধু বিউটিফুল? তাহলে এত সুন্দর ফেয়ার লাভলি ইউজ করলাম, কি দাম থাকলো? আচ্ছা আচ্ছা, ওকে, আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আসলে ম্যাথ বিষয়টা একটু জটিল। ছোটবেলা থেকে আপনারা এই বিষয়টাকে ভয় পান এবং অ্যাভয়েড করে চলেন। একটু যদি বোঝেন আসলে ম্যাথ দুনিয়ার সবচেয়ে সহজ সাবজেক্ট, এটা ফিল করতে হবে। তো আমি আপনাদেরকে চেষ্টা করব পুরো ম্যাথটাকে একদম ইজিলি আপনার মুখে খাইয়ে দিতে, যাতে আপনি ফিল করতে পারেন যে আসলেই কতটা ইজি। তো সেইটা করার ক্ষেত্রে যতটুকু করা প্রয়োজন করব। আজকে বলতে গেলে অনলাইন ক্লাসের মতো মুডই ছিল না, ক্লাসেই আসবো না, জাস্ট কেমন যেন একটা লাগতেছিল। তারপরেও আপনারা যাতে ভালো করেন, কালকে পরীক্ষা আছে, সেই কথা চিন্তা করে আপনাদের সাথে অনলাইনে জাস্ট একটু গল্প করলাম। ঠিক আছে, মুড ভালো থাকলে আজকে অনেক গল্প বলতাম, বুঝছেন? আচ্ছা, এখানে ম্যাডাম আসলো কই থেকে? হ্যাঁ রে, ছেলে পেলে পাকনা রে, সব জায়গায় ম্যাডাম রেটাই এনে এসে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা শেষ করে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হচ্ছে আর একটা মজার ক্লাস নিয়ে। ঠিক আছে, সেই পর্যন্ত সাথে থাকুন আর সব বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন ক্লাসটা। ঠিক আছে জামিল? আচ্ছা।